ওকে, সো চলো আমরা দেখি। যেটা দেখতে যাচ্ছি সেটা হচ্ছে ইলেকট্রিক ডাইপোল, যেটা নিয়ে আমাদের একদম প্রাথমিক আলোচনা আসলে আমাদের লাস্ট উইকে, মানে লাস্ট ফ্রাইডে তো মনে হয় করা হয়েছে, তাই না? সো একদম প্রাথমিক আলোচনা করা হয়েছে যে ডাইপোলের মধ্যে আহ মানে ডাইপোলে ইলেকট্রিক ফিল্ড দেখতে কেমন হয়। দুইটা চার্জ যদি আনইকুয়াল হয়, একটা প্লাস একটা মাইনাস, তখন ইলেকট্রিক ফিল্ড কেমন হয়, সেগুলো নিয়ে আমরা হচ্ছে লাস্ট শুক্রবারে কথা বলছিলাম। সো আজকে আমরা মেইনলি ডাইপোলের বিভিন্ন আশেপাশে বিভিন্ন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু কেমনে বের করে, অথবা পটেনশিয়ালের ভ্যালু কেমনে বের করে, এই জিনিসগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো, ঠিক আছে? তো তার আগে জাস্ট কয়েকটা জিনিস একটু সবাইকে মনে করা দিতে চাই। সেটা হচ্ছে যে একটা ডাইপোলের আমরা জানি যে প্লাস মাইনাস চার্জ থাকবে। তো এটা মাইনাস চার্জ, এটা প্লাস চার্জ, এখানে কিউ আছে, এখানেও কিউ আছে। এদের মাঝখানের যে ডিস্টেন্সটা, সেটাকে যদি আমরা ডি দ্বারা এক্সপ্রেস করি, কিউ আর ডি এর যে প্রোডাক্ট, এই প্রোডাক্টটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল মোমেন্ট। এটা লাস্ট দিন আমরা দেখেছিলাম, ডাইপোল মোমেন্ট। এবং আমরা বলেছিলাম যে একটা ডাইপোলের ক্ষেত্রে তার আশেপাশে ইলেকট্রিক ফিল্ড কত হবে, পটেনশিয়াল কত হবে, এটা শুধুমাত্র চার্জের ভ্যালুর উপর ডিপেন্ড করে না। চার্জের ভ্যালু এবং এদের যে ডিস্টেন্স, এই দুইটার প্রোডাক্টের উপর ডিপেন্ড করে। এবং মাঝে মাঝে দেখবা আমরা কিউ আর ডি যেটা একসাথেই আসতেছে, এটাকে আমরা একটা আলাদা নোটেশন দ্বারা এক্সপ্রেস করব, পি দ্বারা, যেটাকে আমরা বলতেছি হচ্ছে ডাইপোল মোমেন্ট। সো ডাইপোল মোমেন্ট এটা হচ্ছে আবার একটা ভেক্টর কোয়ান্টিটি। কিউ তো কোনো চার্জের তো কোনো ডিরেকশন নাই, ওই ডি এর ডিরেকশন আর পি এর ডিরেকশন আসলে সেম ধরা হয়। সো ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট এটা হচ্ছে ডিরেকশন ইজ ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। যেমন আমরা যদি এখানে ডিরেকশনটা দেখাইতে চাই, ডাইপোল মোমেন্টের ডিরেকশন হবে হচ্ছে এই দিক বরাবর, ফ্রম নেগেটিভ চার্জ টু পজিটিভ চার্জ। তাহলে আমরা একটু লিখে ফেলি, ডিরেকশন ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ। ঠিক আছে? তাহলে ডাইপোল মোমেন্টের সংজ্ঞা যদি বলো, চার্জ আর এদের মধ্যবর্তী ডিস্টেন্স, ডাইপোলের মধ্যবর্তী ডিস্টেন্সের প্রোডাক্টকে বলি হচ্ছে আমরা ডাইপোল মোমেন্ট। ডিরেকশন হয় হচ্ছে ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জ। আচ্ছা, এটা আমাদের ক্ষেত্রে ইম্পর্টেন্ট, কারণ মেইন কথা হচ্ছে যে পির যেহেতু একটা ডিরেকশন আছে, সো পি এটা কি কোয়ান্টিটি হবে বলতো? ভেক্টর কোয়ান্টিটি হবে, ভেক্টর কোয়ান্টিটি। সো আমাকে যদি কখনো ডিরেকশনে কাজ করতে হয়, সে ফর এক্সাম্পল ডট প্রোডাক্ট করতেছি অথবা ক্রস প্রোডাক্ট করতেছি, সো ইউ হ্যাভ টু রিমেম্বার যে ডাইপোল প্রোডাক্টের ডিরেকশনের সাথে থিটাটা নিতে হবে, ঠিক আছে? ডাইপোল মোমেন্টের যে ডিরেকশন হবে তার সাথে পি কে যদি ভেক্টর হিসেবে চিন্তা করি, এ ডট বি, যেমন এবি কস থিটা লিখি, থিটা হচ্ছে এ ভেক্টর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল থাকে। এ ক্রস বি এবি সাইন থিটা, থিটা হচ্ছে এ আর বি ভেক্টরের মাঝখানে অ্যাঙ্গেল থাকে। ঠিক একইভাবে যদি কোনো ভেক্টরের সাথে পি কে ডট বা ক্রস করি, সো মাঝখানে অ্যাঙ্গেলটা হইতে হবে হচ্ছে পি ভেক্টরের সাথে মাঝখানের অ্যাঙ্গেল। সো অর্থাৎ নেগেটিভ থেকে পজিটিভের দিকে যে পি ভেক্টর আছে ওইটার সাথে অ্যাঙ্গেলটা আমাদের বিবেচনা করতে হবে। সো উই নিড টু রিমেম্বার দ্য ডিরেকশন ফ্রম নেগেটিভ টু পজিটিভ চার্জ, ঠিক আছে? আচ্ছা, এখন আসো যে আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি যদি বের করতে চাই, আমরা জাস্ট একটু ধারণা দিই যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর এ ডাইপোল, ফর এ ডাইপোল। আমরা যেটা করব, এই ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ফর এ ডাইপোল, আমরা প্রথমে দুইটা স্পেশাল কেস দেখব। স্পেশাল কেসেস, দেখবো। একটা হচ্ছে অন দা ডাইপোল অ্যাক্সিস, অন দা ডাইপোল অ্যাক্সিস এটা বের করব। ডাইপোলের যে অ্যাক্সিসটা থাকবে, এই অ্যাক্সিসের উপরে বামে ডানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কেমন হবে। আরেকটা দেখবো হচ্ছে পারপেন্ডিকুলার টু ডাইপোল অ্যাক্সিস, বা এটাকে বলা যায় পারপেন্ডিকুলার বাইসেক্টর বরাবর। অন পারপেন্ডিকুলার বাইসেক্টর লিখি, অন পারপেন্ডিকুলার বাইসেক্টর, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে কেমন হবে এটা দেখবো। আর একটা জেনারেল কেস দেখবো, জেনারেল কেস, জেনারেল কেস। জেনারেল কেসটা হবে অ্যাট এনি পয়েন্ট, অ্যাট এনি পয়েন্ট অ্যারাউন্ড। সো তোমাদের এর আগেও আমরা বলেছি, ফিজিক্স যখনই পড়তে গেছি আমরা,
যখনই স্পেশাল কেস আর জেনারেল কেস দুইটার ব্যাপার আসে, আমরা কোনটা শিখি আগে বলতে পারবা? স্পেশাল কেস নাকি জেনারেল কেসটা বেশি শেখা হয় আগে? হ্যাঁ, আদনান স্পেশাল বলো। কেস। স্পেশাল কেস গুলা। আগে কিন্তু আমরা স্পেশাল কে? কেস গুলা শিখি। রিলেটিভিটির কথা চিন্তা করো, থিওরি ওই অফ, যে সামি স্যার ক্লাসে আসছি। এই মিউট করতে হবে, মিউট করতে হবে। সামি স্যারের ক্লাসে যে আছো, আবরার মিউট করো। সো যেটা বলতেছিলাম যে স্পেশাল কেসটা সবসময় ইজিয়ার হয়, এটা দিয়ে আমরা স্টার্ট করি। থিওরি অফ রিলেটিভিটিতেও স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি আগে আসছে, তারপর আসছে জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। তারপরে ওই যে তোমরা ভেক্টরের যে রেজাল্টেন্ট, রেজাল্টেন্টের ফর্মুলা রুট ওভার পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস টু পি কিউ কজ আলফা, এটা জানার আগেই কিন্তু তোমরা স্পেশাল কেস জানো। থিটা 0 ডিগ্রি হলে পি প্লাস কিউ হয় রেজাল্টেন্ট, থিটা 180 হলে পি মাইনাস কিউ হয় রেজাল্টেন্ট। সো আসলে আমরা কিন্তু দেখবা যে স্পেশাল কেসগুলাই সবচেয়ে আগে শেখার ট্রাই করি, কারণ এগুলা সিম্পল হয়, ঠিক আছে? সো চলো আমরা এরকম একটা স্পেশাল কেস নিয়ে আগে শুরু করি, ডাইপোল অ্যাক্সিস এর উপরে আমাদের ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কি হবে, ঠিক আছে? তাহলে চলো একটু হেডিং দিই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন ডাইপোল অ্যাক্সিস। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন ডাইপোল অ্যাক্সিস। আমাদের এই এটা যখন আমি দেখাবো, এটার ক্যালকুলেশনের মধ্যে বেশ কিছু অ্যাপ্রক্সিমেশন থাকবে। যেমন তোমরা 9-10 ওই যে এফ ইকুয়াল টু আর বাই টু প্রুফ করছিলা। আমি জানি না ওটা তোমাদের শর্ট, তোমরা তো মনে ফুল সিলেবাস তো পড়ো নাই, সরি। এফ ইকুয়াল টু আর বাই টু মানে ফিজিক্সে কিন্তু আমরা মাঝে মাঝেই অ্যাপ্রক্সিমেশন ইউজ করি। এখানে যেমন ডাইপোলের যে ডিস্টেন্স হবে, ডাইপোলের প্লাস আর মাইনাসের মাঝখানে ডিস্টেন্স হয় খুবই সামান্য। এর থেকে ধরো 1 মিটার দূরে তুমি ইন্টেন্সিটি বের করবা, ওই 1 মিটারটা এই ডিস্টেন্সের তুলনায় অনেক 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 বড় হবে। কারণ কি, যেমন পানির মলিকিউল, ওয়াটার মলিকিউলের ডাইপোল যে প্লাস আর মাইনাস এরা থাকে খুবই কাছাকাছি। সো খুবই যেহেতু কাছাকাছি থাকে, আমরা বলতে পারি যে এদের নিজেদের ডিস্টেন্স খুবই কম। এখন পানির থেকে যদি বলি 10 সেন্টিমিটার দূরে আহ, তোমার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত, সো ওই 10 সেন্টিমিটারের তুলনায় এই ডিস্টেন্সটা আসলে কিছুই না। So এই ধরনের অ্যাপ্রক্সিমেশন আমাদের আসবে যে ডাইপোলের নিজেদের ডিস্টেন্সের তুলনায় আমরা যে পয়েন্টের হয়তো ইন্টেন্সিটি বের করতেছি, ওই পয়েন্টটা অনেক দূরে রয়েছে, ওই পয়েন্টের ডিস্টেন্সটা অনেক বেশি হবে, ঠিক আছে? তো এইভাবে করে আমরা কিছু অ্যাজাম্পশন ইউজ করে দেখবা সিম্পল রাখার চেষ্টা করব ফর্মুলা। কারণ স্পেশাল কেস এবং স্পেশাল কেসে যখন আমরা মানে ফিজিক্সে দেখবো যে ম্যাথমেটিক্যাল জিনিসপত্র ইউজ করি, যেখানে একটা অনেক বড় ভ্যালু আর একটা অনেক ছোট, কিন্তু ছোট ভ্যালুটাকে আমরা মাঝে মাঝে ইগনোর করি, ঠিক আছে, যেখানে দরকার ইগনোর করা। ওকে, তো চলো আমরা একটু দেখি যে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন ডাইপোল অ্যাক্সিস। তাহলে আমরা প্রথমে একটা ডাইপোল আঁকার চেষ্টা করি। ধরো এখানে প্লাস, এখানে হচ্ছে, বা এখানে মাইনাস চার্জ, এখানে হচ্ছে প্লাস চার্জ, এবং ডাইপোলের অ্যাক্সিসের উপরে যেহেতু কোনো একটা পয়েন্টে আমাদেরকে ইন্টেন্সিটি বের করতে হবে, আমরা একটা অ্যাক্সিস আঁকি। ধরো এটা হচ্ছে আমাদের ডাইপোল অ্যাক্সিস, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের ডাইপোল অ্যাক্সিস। আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে দেওয়ার চেষ্টা করি। এটা হচ্ছে ডাইপোল অ্যাক্সিস। এখন এখানে আমরা কিছু কাজ করব, সেটা হচ্ছে এখানে আমরা এরকম ডট 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 দিলাম, তারপরে আরেকটা লাইন টানলাম। এখানে ডট 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 দিয়ে বুঝাইতেছি এই লাইনটা আসলে অনেক বড়, আমরা জাস্ট ওই বড় লাইনটাকে ছোট করে আঁকছি দেখে এরকম ডট ডট করে দেখাচ্ছি, ঠিক আছে? তো ডাইপোলের কেন এটা, কারণ হচ্ছে এদের নিজেদের ডিস্টেন্স তো খুবই সামান্য। সেই সামান্য ডিস্টেন্সের তুলনায় এই কত দূরে আসলে ইন্টেন্সিটি বের করতেছি, এটা আসলে অনেক দূরে রয়েছে, কিন্তু ওইটাকেই যাতে আহ ছবিতে আমরা আঁকতে পারি এই ডিস্টেন্সের তুলনায় ওটা হচ্ছে অনেক বড় হবে। এখন অনেক বড় তো খাতার বাইরে চলে গেলে সমস্যা, তো এটাকে দেখানোর জন্য আমরা ডট 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 দিয়ে দেখাই, ঠিক আছে? ধরো এখন তোমাকে বললো এই পয়েন্টে ইন্টেন্সিটি কত হবে, ই এর ভ্যালু কত হবে, বিকজ অফ দিস টু চার্জেস। এখানে রয়েছে হচ্ছে মাইনাস কিউ, আর এখানে রয়েছে হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে? তাহলে মাইনাস কিউ প্লাস কিউ সেপারেটেড বাই ডি ডিস্টেন্স অন দ্য অ্যাক্সিস অফ দ্য ডাইপোল। কত ডিস্টেন্স দূরে, আমরা ধরলাম যে এই ডিস্টেন্সটুকু হচ্ছে আর ডিস্টেন্স, কোন চার্জ থেকে, প্লাস চার্জ থেকে আর ডিস্টেন্স দূরে আমরা ইন্টেন্সিটিটা বের করতেছি, ঠিক আছে? এখন আর এখানে অ্যাজাম্পশন হচ্ছে কি, অ্যাজাম্পশন যদি বলি, অ্যাজাম্পশন হচ্ছে আর ইজ মাচ 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 গ্রেটার দেন ডি। আর এর ভ্যালুটা ডি থেকে অনেক 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 বড়, ঠিক আছে? এখন আসো, এইখানে ইন্টেন্সিটি যদি বের করতে বলে, তো আমরা তো জানি ইন্টেন্সিটি বের করার নিয়ম কি। এখানে আমরা মনে মনে +1 কুলম্ব চার্জ বসাবো,
তারপরে দেখবো যে এই প্লাস মাইনাস চার্জ গুলো ওকে কত ফোর্সে অ্যাট্রাক্ট বা রিপালস করতেছে, যে ফোর্সে অ্যাট্রাক্ট বা রিপালস করবে সেটা হবে ইন্টেন্সিটি। এখন আসলে দুইটা চার্জের জন্য দুইটা ইন্টেন্সিটি হবে, E1 আর E2 আমাদের, তাহলে ওইখানে বের করতে হবে রেজাল্টেন্ট ইন্টেন্সিটি। এখন দেখো এই যে প্লাস চার্জ ধরলাম এটা হচ্ছে 1 নাম্বার পয়েন্ট, এটা 2 নাম্বার পয়েন্ট, তাহলে 1 নাম্বার অংশটা অর্থাৎ নেগেটিভ চার্জটা +1 কুলম্ব চার্জকে অ্যাট্রাক্ট করবে। তাহলে অ্যাট্রাক্ট করলে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের E1 এর ডিরেকশন, তাই না? এখানে নেগেটিভ চার্জ +1 কুলম্ব চার্জের উপর যে ফোর্স দিবে ওইটাই তো ইন্টেন্সিটি, ওই ইন্টেন্সিটিটা 1 নাম্বার চার্জের জন্য লেফট সাইডে হবে E1। আর এই যে যে পজিটিভ চার্জটা রয়েছে এখানে, এখানে যে পজিটিভ চার্জটা রয়েছে, এই পজিটিভ চার্জটা কোন দিকে ফোর্স দিবে? এই পজিটিভ চার্জ +1 কুলম্বকে রিপালস করবে অপোজিট দিকে, তাহলে এটা হবে হচ্ছে আমাদের E2। সো আমাকে একটু অনন্য বলো তো, E1 E2 দুইটা সমান হবে নাকি একটা বড় একটা ছোট হবে, কি বলে মনে হয়? E2 বড় হবে, বেশি হবে। এহ, হ্যাঁ, E2টা বড় হবে, E2টা বড় হবে কারণ কি এই প্লাস চার্জ ওর কাছে রয়েছে, প্লাস চার্জটা যেহেতু এই পয়েন্টের কাছে, তাহলে কাছে দুইটা ইকুয়াল চার্জ একটা ডিসটেন্স দূরে ইন্টেন্সিটি কেমন তৈরি করবে? অ্যান্সার হচ্ছে যে কাছে থাকবে সে বেশি ইন্টেন্সিটি দিবে। সো প্লাস চার্জ যেহেতু রিপালস করতেছে ওর রিপালশনটা বেশি হবে, সেটা তুমি চাইলে লিখে রাখতে পারো E2 মাস্ট বি গ্রেটার দেন হচ্ছে E1। এখন আমরা আসলে এটা নিয়ে ইন্টারেস্টেড না, আমরা ইন্টারেস্টেড হচ্ছে নেটের কি অবস্থা, ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি নেট ইন্টেন্সিটি অ্যাট কোন পয়েন্ট, ধরো এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে পি, নেট ইন্টেন্সিটি অ্যাট পি আমরা লিখতে পারি ই নেট সমান সমান হচ্ছে E1টা বড়, সরি E2টা বড়, E2 মাইনাস হচ্ছে E1, E2 মাইনাস E1, ঠিক আছে? এখন আসে এই যে E2 মাইনাস E1 করবো, E2 এর ভ্যালু আমরা জানি, তোমাদের নিশ্চয়ই মনে আছে ই সমান সমান পয়েন্ট চার্জ, যেহেতু এগুলো এক একটা প্রত্যেকটা ডাইপোলের একটা সিঙ্গেল চার্জ একটা পয়েন্ট চার্জ ধরা যায়, তাহলে এটা হবে 1/4πε0। তোমরা জানো পয়েন্ট চার্জের জন্য Q/r², বা এটাকে আমরা লিখতে পারি CQ/r², যেখানে সি হচ্ছে 1/4πε0কে আমরা আগে থেকেই ধরে আসি যে এটা পুরাটা একটা কনস্ট্যান্ট, 9 × 10⁹ ভ্যালু, এটাকে সি ধরলাম। তাহলে দেখো এখানে কিন্তু লেখা যায় এটার ভ্যালু হবে হচ্ছে CQ/r², রাইট? এটার ভ্যালু হবে হচ্ছে CQ/r²। আর এখানে মাইনাস E1, এখানে কি চেঞ্জ আসবে? এটা থেকেও কিউ চার্জই তো, তাই না? আমরা তো জানি যে ইন্টেন্সিটির ম্যাথে প্লাস মাইনাস সাইন ছাড়াই বসে চার্জের ভ্যালু, তাহলে এখানেও সিকিউ হচ্ছে, বাট এটা হচ্ছে R+D এর হোল স্কোয়ার, রাইট? কারণ কেন, এখান থেকে আর দূরে আর এটা থেকে আরো ডি প্লাস, তাহলে R+D হবে। তাহলে এখানে সিকিউ বাইরে চলে আসলো, 1/r² মাইনাস 1/r+D এর হোল স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি সিকিউ r² প্লাস 2rd+d² মাইনাস r²। একটু ক্যালকুলেশন একবারে করেই ফেললাম, আর এখানে হবে r² ইন্টু, স্যার এটা লাস্ট ক্লাসে করেছিলাম না আমরা? হ্যাঁ এই যে এরপরে আর আগাই নেই, এটুকু বন্ধ করছিলাম। তারপরে তারপরে তো সবাই চলে আসলো রুমের ভেতরে, এইটুকু পর্যন্তই শেষ করছিলাম না? দেখো এরপর কি আর আগাইছিলাম? নো স্যার, এতটুকু করেনি। স্যার ফ্রাইডেতে করিয়েছিলেন। এটা পুরোটা হয়েছে ফ্রাইডে। জি স্যার, আমাদের ক্লাসে স্যার পুরোটা আমাদের ব্যাচে হয় না, ব্যাচ টু তে সমস্যা নাই, হয়। একটা ব্যাচে মনে হয় একটু হয়েছিল, সমস্যা নাই, বাট সব ব্যাচে হয় না, এটা একটু দেখো, ঠিক আছে? খুবই অল্প অল্প অংশ বাকি আছে। আচ্ছা এখন আসো যে এটা যদি আমরা দেখি, এখন আমরা দেখো তো ডি তো ভেরি স্মল, ডি হচ্ছে ভেরি স্মল লাইক 0.1 মিলিমিটার, 0.001 মিলিমিটার। সো ডি স্কোয়ার কে আমরা অলমোস্ট টেন্ডস টু 0 লিখে দিতে পারবো, কারণ আমরা জানি ছোট 1 থেকে ছোট কোনো ভ্যালুকে স্কোয়ার করলে এটা আরো ছোট হয়, তাহলে আমরা ডি স্কোয়ারকে 0 লিখে দিতে পারি। তাহলে দেখো এটা হয়ে যাবে হচ্ছে 0, আর আমরা বলতে পারি যে এই আর স্কোয়ার কাটাকাটি, আর এই যে আর প্লাস ডি কে কিন্তু আমরা অলমোস্ট ডি এর সমান ধরতে পারি, সরি আর এর সমান ধরতে পারি। কেন অলমোস্ট আর এর সমান ধরতে পারি? কারণ আমরা বলছিলাম যে যেহেতু আর ইজ মাচ 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 গ্রেটার দেন ডি, তাহলে আর ডি কে যোগ করলে ইটস লাইক 2 মিটার প্লাস 0.001 মিলিমিটার, এটাকে 2 মিটারই ধরা যায়, ঠিক আছে? তো সেই হিসেবে আমরা এটাকে আর ধরতে পারি। তাহলে দেখো ই নেটের যে ভ্যালুটা আসলো, সেটা হচ্ছে সি কিউ, উপরে থাকলো হচ্ছে 2rd
2RD ডিভাইডেড বাই হচ্ছে R⁴ কেমন R⁴ কারণ এখানে R স্কোয়ার আর R+D কে R লেখছি, তাহলে ওটাকে স্কোয়ার করলে R স্কোয়ার হচ্ছে। তাহলে দেখো কাটাকাটি করলে CQ ইন্টু 2D ডিভাইডেড বাই R³ বা এটাকে লেখা যায় C ইন্টু 2QD ডিভাইডেড বাই R³ QD কে একসাথে রাখছি কারণ Q আর D এর মাল্টিপ্লিকেশন আমরা জানি হচ্ছে আমাদের কি বলে ডাইপোল মোমেন্ট হয়, সো এটাকে P লিখে দিতে পারি, তাহলে C ইন্টু 2P ডিভাইডেড বাই R³ আসতেছে। এখন তাহলে এখান থেকে আমরা লিখে দিতে পারি যে ইনেট হচ্ছে C ইন্টু 2P ডিভাইডেড বাই R³ এইখান থেকে 1/4 পাই এপসাইলন নট 2P ডিভাইডেড বাই R³ লেখা যাবে। এটা হচ্ছে আমাদের নেট ইলেকট্রিক ফিল্ডের ভ্যালু অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল। তাহলে দেখো এখানে আমরা বলছিলাম ডাইপোলের ক্ষেত্রে ইন্টেন্সিটি বলো পটেনশিয়াল বলো সবই ডিপেন্ড করে ডাইপোল মোমেন্টের সাথে রিলেটেড। এটা দেখো উপরে ডাইপোল মোমেন্ট যত বেশি হবে ইন্টেন্সিটি তত বেশি হবে, আর আরটা স্কোয়ার নাই, আর এর সাথে হচ্ছে কিউব রয়েছে, মানে ডিস্টেন্স যত দূরে যাবা ইন্টেন্সিটি তত কমে যাবে। এখান থেকে আমরা এই দুটা ইনফরমেশন একটু লিখে রাখতে পারি যে পি যত বাড়বে তত আমাদের ই এর ভ্যালু বাড়বে, অর্থাৎ ডাইপোল মোমেন্ট যত বাড়বে আইদার চার্জের ভ্যালু বাড়াবা অথবা ডিস্টেন্স বাড়াবা, ডাইপোল মোমেন্ট যত বাড়বে ই তত বাড়বে, আর আর যত কমবে ই তত বাড়বে। এটি স্বাভাবিক যে চার্জের ডাইপোলের আশপাশে তার ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বেশি হবে, দূরে গেলে কমে যাবে, ঠিক আছে? সো ইট মেক সেন্স। বাট এটা কেন কিউব আছে, কারণ এখানে তো দুইটা চার্জ মিলে যেরকম ইলেকট্রিক ফিল্ড আসবে ওটা বেশি কার্ভেচার থাকবে, যত বেশি কার্ভেচার স্কোয়ার হয়ে যায় কিউব হয়ে যায় 4, ঠিক না? যত বেশি কার্ভেচার যেতে থাকে। সো এখানে যেটা মেইন ফর্মুলায় নর্মালি আমরা আর স্কোয়ার দেখছি C³ এখানে কিউব হয়ে গেছে বিকজ অফ দ্য এক্সট্রা কার্ভেচার, ঠিক আছে? ওকে, এটা পর্যন্ত যদি বুঝি তাহলে আমরা কেবল একটা ফর্মুলা পাইলাম স্পেশাল কেসের, সেটা হচ্ছে ডাইপোলের ক্ষেত্রে অ্যাক্সিসের উপরে কতটুকু ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি হবে। এবার আসলে আমরা যেটা দেখতে যাই সেটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে ইন্টেন্সিটি কত হবে, ঠিক আছে? আগের অংশটা যদি হ্যাঁ না তুলে রাখলে ছবি নিয়ে নিতে পারো, স্ক্রিনশট। আরে রিদিতা কি অবস্থা? এই তো ভালো ভাইয়া, আপনার বার্থডেটা অ্যাটেন্ড করতে পারলাম না। হ্যাঁ উই মিসড ইউ। আর তার থেকে বড় কথা তুমি তো বিশাল ব্যস্ত ছিলা প্রোগ্রাম নিয়ে তোমাদের। I hope everything went well except the rain and everything. হ্যাঁ, তাহলে এবার আমরা দেখি হচ্ছে ডাইপোল মোমেন্ট অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর, সরি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর। ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি on the perpendicular bisector. আচ্ছা, তো চলো আমরা একটু দেখি যে এটা কিভাবে আমরা করব। তার আগে আমাদের একটা নেগেটিভ চার্জ থাকবে, একটা পজিটিভ চার্জ থাকবে, একটা নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ। তো এদের আমরা যদি কানেক্ট করি তাহলে এটা হচ্ছে আমাদের ডি বলতে পারি এই ডিসটেন্সটাকে। আর আমি যদি পারপেন্ডিকুলার টানতে চাই তাহলে এটা এইভাবে হইতে হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর। মোটামুটি হয়েছে। এখন আসলে এই পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে আমাদের যেটা করতে হবে যে কোনো একটা পয়েন্টে ইন্টেন্সিটিটা বের করতে হবে, ঠিক আছে? ওকে, এখন ধরো এই পয়েন্টে আমরা ইন্টেন্সিটি বের করতে চাচ্ছি, এই পয়েন্টে আমাদের ইন্টেন্সিটি বের করা দরকার, ঠিক আছে? পুরো ছবিটা একটু নিচে নিয়ে আসতে বলা ভালো হতো, সমস্যা নেই। ওকে, তাহলে এখন আসো এই পয়েন্টে ধরো আমরা ইন্টেন্সিটি বের করতে চাই, এই পয়েন্টটাতে ই কত হবে, ঠিক আছে? সো তার আগে সবাই একটু বুঝে নেই যে এটা নেগেটিভ চার্জ, এটা হচ্ছে পজিটিভ চার্জ, এখানে মাইনাস কিউ আছে, এখানে রয়েছে হচ্ছে প্লাস কিউ, ঠিক আছে? এখন
একটু বুঝো যে এখানে যদি তুমি +1 কুলম্ব চার্জ রাখতা, +1 কুলম্ব চার্জ যদি রাখতা, তাহলে কোন চার্জটা কোন দিকে আসলে ওকে ফোর্স দিত, এটা যদি আমরা একটু বোঝার চেষ্টা করি, আমরা কি বলতে পারি? দেখো তো, এই প্লাস চার্জটা এটাকে রিপালস করতো এই দিক বরাবর, তাই না? এদিক বরাবর রিপালস করতো। একটা আমরা এটা দেখাই, এদিক বরাবর রিপালস করতো। আর মাইনাস চার্জটা হচ্ছে এটাকে এই দিক বরাবর অ্যাট্রাক্ট করতো, রাইট? দিক বরাবর অ্যাট্রাক্ট করতো। এখন আসো যে এখানে ধরলাম এটা হচ্ছে এইটুক সাইজের ভেক্টর আর এটা হচ্ছে এইটুক সাইজের ভেক্টর। ইনফ্যাক্ট আমরা এটাকে চাইলে একটু ছোট করে দিতে পারি মনে হয়। আহ ঠিক আছে। ওকে, এখন আসো, তাহলে আমরা বলতে পারি না যে এই প্লাস কিউ ওকে এদিক বরাবর ফোর্স দিছে, এটা হচ্ছে E1 ভেক্টর, এখানে মাইনাস কিউ ওকে এদিক বরাবর ফোর্স দিছে, এটা হচ্ছে E2 ভেক্টর। ঠিক আছে, এখন দেখো এই যে দুইটা ভেক্টর, এটা আগে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এই দুইটা কি আসলে আলাদা নাকি সেম। দেখো E1 এইটার ভ্যালু হবে হচ্ছে CQ বাই, ধরো এই ডিস্টেন্সটুকু হচ্ছে R1, ঠিক আছে, আর এই ডিস্টেন্সটুকু হচ্ছে R2, তাহলে এটাকে আমরা একটু এভাবে দেখাই। এই ডিস্টেন্সটুকু হচ্ছে R2, পুরো ডিস্টেন্সটা R2, আর এই পুরো ডিস্টেন্সটা হচ্ছে R1। ঠিক আছে, তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি কিনা CQ বাই R1 স্কোয়ার, আর E2 যেটা হবে এটা হবে হচ্ছে CQ বাই R2 স্কোয়ার। CQ বাই R2 স্কোয়ার, কেন? কিউ তো সেমই, আর ডিস্টেন্স হচ্ছে, দেখো এখানে R1 R2 লিখছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আমরা বুঝি পারপেন্ডিকুলার বাইসেক্টর হইলে R1 আর R2 ভ্যালু আসলে সমান হবে। R1 আর R2 ভ্যালু অ্যাকচুয়ালি সমান হবে যেহেতু পারপেন্ডিকুলার বাইসেক্টর। ঠিক আছে, এখন আসো, নর্মালি আমরা ডাইপোলের ক্ষেত্রে যেহেতু দুইটা চার্জ থাকে, এখন দুইটা চার্জ থেকে আলাদা আলাদা ডিস্টেন্স নিয়ে কাজ করা একটা প্যারা। যেহেতু চার্জ দুটো অনেক কাছাকাছি থাকে, আমরা মাঝে মাঝেই দেখবা যে এদের মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স নিয়ে কাজ করব। তো এদের যে মিড পয়েন্ট, এটাকে যদি ও ধরি, তাহলে এই মিড পয়েন্ট থেকে এই বিন্দুর ডিস্টেন্স ধরলাম আর। একটা জিনিস সবার একটু বুঝতে হবে যে R1 আর R2 যেমন সমান, এরা কিন্তু আবার আর এর খুবই কাছাকাছি। কারণ কি, এই দুইটা চার্জ যদি অনেক কাছে আসতে থাকে, এটা তো জুম করে আঁকা ছবি, এই দুটা চার্জ যদি অনেক কাছে আসতে থাকে তাহলে বলতে পারি তিনটা লাইন খুবই পাশাপাশি হবে। এই তিনটা লাইন যদি খুবই পাশাপাশি হয়, R1 R2 যেমন সমান, এরা প্রায় আর এরও কি বলতো সমান। সো আমরা দেখবা কোনো একটা জায়গায় এই অ্যাপ্রক্সিমেশনটা ইউজ করবো যে R1 R2 অলমোস্ট আর এর সমান হবে। ঠিক আছে, মানে আর এরই সমান হবে। এখন আসো, সবাই এটা বুঝি কিনা যে এই E1 E2 এরা কিন্তু ম্যাগনিটিউড ওয়াইজ আসলে সমান হবে, যেহেতু R1 আর R2 সমান। R1 আর R2 যেহেতু সমান, তাহলে E1 এর ম্যাগনিটিউড, এগুলো আসলে সবই ম্যাগনিটিউড লিখছি, তাহলে E1 এর ম্যাগনিটিউড E2 এর ম্যাগনিটিউড এরা আসলে সমান হবে, এবং আমরা ধরে নিলাম এটা হচ্ছে E। তাহলে E1 এর ম্যাগনিটিউড E2 এর ম্যাগনিটিউড সমান, কারণ হচ্ছে চার্জের মান সমান, ডিস্টেন্স সেম, তাহলে E1 E2 সমান হবে মানের দিক থেকে, এবং ধরে নিচ্ছে এটা E। তাহলে E1 এর মডুলাস এটাকে আমরা লিখে নিতে পারি E, আর E2 এর মডুলাস এটাকে আমরা লিখে দিতে পারি হচ্ছে E। এখন দেখো আমরা এখানে একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা যদি এরকম একটা লাইন টানি এবং আমরা যদি এটাকে কম্পোনেন্টে ভাগ করতে চাই, আমাদের তখন নেট ইন্টেন্সিটি বের করতে হবে। তাহলে এই পি পয়েন্টে যদি নেট ইন্টেন্সিটি লিখি, নেট ইন্টেন্সিটি অ্যাট পি, নেট ইন্টেন্সিটি অ্যাট পি, তোমাদের কিছু মনে আছে এর আগেও করছো না, এবং ট্রায়াঙ্গেলের দুই সাইডে দুইটা চার্জ রাখছো, বলছো আর একটা সাইডে আসলে কত ইন্টেন্সিটি হবে। সো আমরা ওই যেভাবে করছিলাম, দুইটা ইন্টেন্সিটি বের করছি, দুইটা রেজাল্টেন্ট বের করছি, তারপরে তো এইখানে আমরা রেজাল্টেন্টই বের করতে যাচ্ছি। তাহলে ইন্টেন্সিটি অ্যাট পি হবে ই নেট সমান সমান কি E1 ভেক্টর প্লাস E2 ভেক্টর, এদের রেজাল্টেন্ট। এখন আসো আমরা এটা একটা সহজে করতে পারি এই রেজাল্টেন্টটা, মাঝখানে 120 ডিগ্রি এটা ধরে তুমি করতে পারো চাইলে, অবশ্য 120 ডিগ্রি হবে না এখানে, কারণ ইট উইল ভ্যারি, রাইট? কারণ এটা যদি অনেক উপরের দিকের পয়েন্টে চলে যেত, উপরের দিকের পয়েন্ট হলে অ্যাঙ্গেল একরকম হবে, নিচের দিকে হলে আর একরকম হবে। সো আমরা যেটা করতে পারি, এটাকে কম্পোনেন্ট সিস্টেমে করতে পারি। দেখো এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয়ে থাকে, এটা আমরা বুঝতেছি যে এই অ্যাঙ্গেলটাও থিটাই হবে। ডিফারেন্ট কালার ইউজ করি,
এটা যদি থিটা হয় এই অ্যাঙ্গেলটা হবে থিটা, এটা থিটা হইলে এটা থিটা, আবার এটা থিটা হইলে এটা থিটা। এটা হচ্ছে করসপন্ডিং অ্যাঙ্গেল, আর এই দুটো হচ্ছে অল্টারনেট অ্যাঙ্গেল। এখন আসো এই ই কে যদি আমরা দুইটা কম্পোনেন্টে ভাগ করি, একটা উপরে আর একটা হচ্ছে এদিক বরাবর, তাহলে এদিক বরাবরের কম্পোনেন্টটা হবে ই কস থিটা, আর উপরের দিকের কম্পোনেন্টটা হবে হচ্ছে ই সাইন থিটা। ঠিক একইভাবে এই নিচের ই কে যদি ভাঙি, এটা তো উপরের ই ওয়ান কে ভাঙলাম, এদিকে ই সাইন থিটা আর এদিকে ই কস থিটা। এবার নিচের ইটাকে যদি ভাঙি, এদিকে আরেকটা ই কস থিটা আসতে যাচ্ছে। কেন? কারণ উপরের ই এর একটা অংশ যেমন এদিকে আছে, নিচের ই এরও তো এদিকে একটা অংশ আছে থিটা অ্যাঙ্গেলে। ঠিক একইভাবে নিচের দিকে কতটুকু থাকবে, এই যে এটা যেমন উপরের দিকে ছিল, তাহলে এই ভেক্টরটার দুইটা কম্পোনেন্ট কি এই বরাবর থাকবে, এদিকে একটা এদিকে একটা, এখানেও একই রকম, এদিকে একটা এদিকে একটা। ঠিক আছে, একটু বড় এঁকে ফেলছি মনে হয়। এদিকে একটা এদিকে একটা, ঠিক আছে। তাহলে এখানেও একই রকম দুইটা আছে, এদিকে একটা, এদিকেরটা হবে হচ্ছে ই সাইন থিটা। তাহলে ই ভেক্টরকে বা ই এর মানকে দুই ভাগে ভাগ করছি, ই কস থিটা ই সাইন থিটা, এই ই কেও দুই ভাগে ভাগ করছি, ই সাইন থিটা কস থিটা। এখন আমি বলতে পারি ই সাইন থিটা ক্যান্সেলস আউট, ই সাইন থিটা ক্যান্সেলস আউট, ক্যান্সেলস আউট, ই সাইন থিটা ক্যান্সেল আউট হয়ে গেছে, একটা উপরে আর একটা নিচে। তাহলে নেট ইন্টেন্সিটি কি বলা যায়, শুধু বাকি দুইটা মিলে যেহেতু একই দিকে আছে এই দুটো যোগ করে দিলে হবে। তাহলে ই কস থিটা প্লাস ই কস থিটা, তাহলে আমরা বলতে পারি 2e cos থিটা। তাহলে এখানে আমরা ই1 ই2 এর ম্যাগনিটিউড যদি লিখি, ম্যাগনিটিউড ভেক্টর ছাড়া 2e cos থিটা লিখতে পারতেছি। ঠিক আছে, 2e cos থিটা। আর ডিরেকশন কোন দিকে হবে, ডাইরেকশন কিন্তু আমরা বলে দিতে পারি, ডাইরেকশনও বলে দিতে পারি। ডাইরেকশন এটা অলওয়েজ যেটা হবে, দেখো এখানে আমরা ডাইপোলের ডিরেকশন কোন দিকে দেখতেছি, এইদিকে আমাদের পি ভেক্টরটার ডিরেকশন না, ডাইপোলের ডিরেকশন সবসময়, ডাইপোল বলতেছি, ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে, ডাইপোল মোমেন্টের ডিরেকশন নেগেটিভ টু পজিটিভ। আর এখানে 2e cos থিটা হচ্ছে তার উল্টা দিকে আছে, 2e cos থিটা হচ্ছে তার উল্টা দিকে আছে। তাহলে আমরা কি কথাটা বলতে পারি যে ডিরেকশন হচ্ছে অপোজিট টু ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট, ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট। তাহলে দেখো আমরা যেটা করে ফেললাম, রেজাল্টেন্ট ইলেকট্রিক ফিল্ড বের করতে চাচ্ছিলাম, রেজাল্টেন্টের ম্যাগনিটিউড হচ্ছে 2e cos থিটা, আর রেজাল্টেন্ট যেটা একটা ভেক্টর এর ডিরেকশন হচ্ছে অপোজিট ডিরেকশন অফ ডাইপোল মোমেন্ট। তাহলে আমরা দুটো জিনিস বের করে ফেলছি। এখন আমরা বেশি কনসার্ন থাকবো আসলে এই ম্যাগনিটিউড পার্টটা নিয়ে, ম্যাগনিটিউড দিয়ে আমরা আরেকটু কথা বলতে চাই। ঠিক আছে, তার আগে এই পর্যন্ত কি সবাই বুঝছি কিনা, অনন্য মাইসুন বুঝতেছি? ইয়েস স্যার। ঘুম কুমারী বুঝছো? জি আল্লাহ স্যার জানে। বুঝেছি। মনোযোগ আছে তো পড়াশোনায়? মোবাইল থাকলে তোমার তো মনোযোগ কম থাকে মনে হয়। স্যার আচ্ছা। স্যার আপনার চোখ ঠিক আছে? ওইটা নিয়ে কথা হয়ে গেছে অলরেডি, ইউ আর লেট। না আমি জানতে চাই, আপনি আমাকে বলেন তাড়াতাড়ি, আপনার চোখ ঠিক চোখে আছে? ওরা যখন টেস্ট করছে, ওই যে বিভিন্ন লেটার দেখাইছে, প্রথমে ডাইন চোখ টেস্ট করছে, আমি তো এই যে ছোট ছোট লেটার আমি পড়তে পারতেছি না, বুঝছো, একদম ছোট, যেটা একদম সবচেয়ে ছোটটা পড়তে পারতেছি না। আর যখনই এটা বন্ধ করে এটা দিছে, আমি সবই দেখতে পারতেছি আমি। তখন আহ ডান চোখে আসলে ওই যে যে আঘাতটা লাগছে ওটার জন্য একটু একটু ক্ষত আছে হয়তো, যেটা খুব মেজর কিছু না, জাস্ট ওই যে একটা ড্রপ দিছে, সব সময় ভেজা ভেজা রাখবে চোখ, এটা দিছে, আর একটা দিছে হচ্ছে অ্যান্টিবায়োটিক টাইপের আর কি। এই দুইটা 15 দিন দিতে বলছে, যাতে ফার্দার ড্যামেজ না হয়, হিল হয়ে যাওয়া উচিত, মানে আমাদের বডি শুড হিল ইটসেলফ আর কি। ওকে, এখন আসো, বাট থিঙ্ক এটা ডেঞ্জারাস ছিল না, মানে তোমরা যে ছবিটা সবচেয়ে বেশি পছন্দ করো, সাবরিনা তুমি বললা না এই ছবিটা খুব জোস আসছে, ইয়েস এটা স্যার, ছিল ওইটাই লাগছে আপনার চোখে। ওইটাই লাগছে, বুঝছো, দুই দিক থেকে দুইটা মারছে, একটা আসছে আর কি, ডান চোখে লাগছে। স্যার আমরাই ভালো, আমরা আপনার উপর ছিটাই নাই, আমরা স্টুডেন্টদের উপর ছিটাই দিছি। না ভালো হয়েছে, তোমরা তো ছিটায় গেছো। আমার রুম যে পরিষ্কার করে বলে ভাই কি দিছে এগুলা, তো সরে না ফ্লোর থেকে। স্যার এগুলা তো ইয়ে দেখছো, সব এগুলা আমার কিন্তু গায়ে ফালা দিয়ে গেছে স্যার। যেগুলা যে জায়গায় লাগে, আর পানি পানি জায়গায় যদি এটা লাগে এটা কিন্তু সরে না। আমার চোখে তো একটা গেছিল, মানে যখন লাগছে বাইরে থেকে
এর মধ্যে দু একটা ওই জরি না কি বলে ওই কাগজগুলো আর কি চোখের ভিতরে ছিল। তো প্রায় 2-3 মিনিট সময় লাগছে ওটাকে চোখে থেকে বাইর করতে, কারণ ওটা পানিওয়ালা যেখানে লাগে ওটা থেকে সহজে সরতে চায় না, চোখে তো একটু পানি পানি ছিল। তো ওখান থেকে মানে ধরো আমি যতই পানি দিচ্ছি ওটা যায় না। তারপরে হচ্ছে লিটারালি হাত দিয়ে টাইনা বের করা লাগছে ওটাকে। স্যার কেক কেমন ছিল স্যার? আহ যেটা কেক বাসায় নিয়েছিলাম ওটা অসাধারণ ছিল। আমার আম্মু তো মানে কে বানাইছিল জানি এটা, স্যার তোমাদের, আরেকটা ব্যাচের মেয়েরা দিয়ে গেছিল, ওরা মনে হয় আমাদের ব্যাচে নেই। ওই যে না না প্রার্থনা। তোমাদের ব্যাচের মধ্যে একটা প্রার্থনা দিয়েছিল। প্রার্থনা, হ্যাঁ। তো আম্মু তো বিশাল ফ্যান হয়ে গেছে প্রার্থনার। আম্মু জিজ্ঞেস করতেছে মানে ও কি বিজনেস করে কিনা, ওর কি কোনো মানে আছে কিনা, পেজ টেজ আছে কিনা, আরো অর্ডার টর্ডার দিবে আর কি। তো প্রার্থনা আছে কিনা জানি না, ক্লাসে একটু ফিডব্যাক দিয়ে দিও। খুবই মজা করে খাওয়া দাওয়া করছে আমার বাসায়। আর এই ব্যাচ গতকালকের ব্যাচে ওরা হচ্ছে মিস্টার বেকার থেকে আনছে। ওরা 1 মাস ধরে নাকি প্ল্যান করতেছে, যেটা স্যার ওরা ব্লাফ পুরাই ব্লাফ স্যার, আমরা এই মান্থের শুরু থেকে প্ল্যানিং করতেছি, না, পুরাই ব্লাফ। হইতে পারে। তবে এই ব্যাচটা যে ব্যাচ গতকালকে সেলিব্রেট করছে, এই ব্যাচ কিন্তু খুব অল্প দিন ধরে শুরু হয়েছে, মানে এমন না যে ওই ব্যাচটা আমার কাছে অনেক দিন ধরে পড়ে। এরা অনেকে চিনেও না। তো আমি খুব অবাক হয়েছি যে কিভাবে এত দ্রুত এদের মধ্যে একটা বন্ডিং হয়ে গেল, এরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করে ফেললো। সো মানে ওরা আলাদা একটা গ্রুপ করছে তোমাদের মতোই ভাই, তোমাদেরও যেমন গ্রুপ ছিল ওদেরও গ্রুপ স্যার ছিল। প্রত্যেক ব্যাচে একটা সুমাইরা থাকে স্যার। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ তোমাদের আবারও। ওকে, সো এবার চলো হচ্ছে এই যে ই এর ভ্যালুটা আমরা বের করতে চাই, সরি কস থিটা আর ই এর ভ্যালুগুলো বসাইতে চাই, ঠিক আছে? যেমন দেখো এখানে আমরা, কেউ কি বলতে পারবো আমাকে যে আহ, এই অংশে আমরা কস থিটার ভ্যালু কি লিখতে পারবো? দেখো কস থিটা এটা একটা ট্রায়াঙ্গেল, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, যার মধ্যে এই পুরা ডিস্টেন্সটা ছিল হচ্ছে ডি, এই পুরা ডিস্টেন্সটা হচ্ছে ডি। কিন্তু এই কস থিটার এই থিটাটা যখন আমি নিব, তখন কি পুরাটা তো আমার ডি আসবে না। আমার এই যে কস থিটার যে বেসটা, এই বেসটা কি এইটুকু আসতে হবে। তো এইটুকু যদি আমার আসতে হয় তাহলে আমাদের ডি না নিয়ে কতটুকু নেওয়া দরকার বলো তো? ডি/2 নেওয়া দরকার, ঠিক আছে? ডি/2। তাহলে এটা ভূমি মানে বেস বাই হাইপোটেনাস হিসেবে, দেখো তো আমি কি লিখতে পারি কিনা। বেস হচ্ছে আমাদের ডি/2 আর হাইপোটেনাস হচ্ছে আমাদের r1। তাহলে কস থিটার ভ্যালু বসানো যায় হচ্ছে ডি/2 ইন্টু r1। আর ই এর ভ্যালু কি বসানো যায়? দেখো ই সমান সমান লিখতে পারি, ই এর ভ্যালু এই যে ই1 আর ই তো সমান, মানে ই1 এর ভ্যালু ই এর সমান, এটা লেখা যায় হচ্ছে সি ইন্টু কিউ বাই r1 স্কোয়ার। তাই না? আমরা দেখছি না এটা r1 দূরে আছে, তাহলে এটাকে লেখা যাবে সি ইন্টু কিউ বাই r1 স্কোয়ার। তাহলে ই এর ভ্যালু আর হচ্ছে থিটার ভ্যালু, যেটাকে আমি বক্স করি, এই দুইটা বক্সের ভ্যালু আমরা আসলে এখানে বসায় দিতে চাচ্ছি, ঠিক আছে? তাহলে চলো, এই ইন্টেন্সিটিটা কোথাকার ইন্টেন্সিটি? এটা এই যে এই পয়েন্টের ইন্টেন্সিটি না, এই যে এই পি পয়েন্টে এই দুইজন তো সেম ইন্টেন্সিটি তৈরি করে, ম্যাগনিটিউড সেম, ডিরেকশন আলাদা, একই ডিস্টেন্স দূরে রয়েছে। তাহলে দুইজনের একজন ই1 ইন্টেন্সিটি বাইরের দিকে তৈরি করছে, এদিকে ই2 ইন্টেন্সিটি ভিতরের দিকে, কিন্তু দুইটারই ম্যাগনিটিউড সেম, এই দুইজনেরই ম্যাগনিটিউড হচ্ছে ই করে। সো ওই ইটাই হচ্ছে সি কিউ বাই r1 স্কোয়ার অথবা সি কিউ বাই r2 স্কোয়ার, ম্যাগনিটিউড ওয়াইজ, ডিরেকশন আলাদা। ভাইয়া এখন আমরা, এখানে হ্যাঁ বলো। ভাইয়া এখানে R1 বা এরকম কিছু না ধরে আমি শুধু 8 ধরলে হয় না, যেহেতু দুইটা অলমোস্ট ইকুয়াল? হ্যাঁ, আমরা লাস্টে যে আর বসাই দিব, বুঝছো? লাস্টে যে আর বসাই দেবো, সমস্যা নেই। তাহলে ই আর নেট, থিটার জায়গায় কি 60 ডিগ্রি একবারে ধরলে হয় না? এটা তো ইকুইলেটারালি হবে না ট্রায়াঙ্গেল। না না না, এটা কি কেন এই পি পয়েন্টটা কি এই জায়গায় নিচেও হইতে পারে উপরেও হইতে পারে? নিচে উপরে হইলে তো এই অ্যাঙ্গেল গুলো চেঞ্জ হয়ে যাবে। কিন্তু এটা ভাইয়া মাঝখান থেকে যদি আমি ড্র করি, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপর, পারপেন্ডিকুলার বাইসেক্টর তো বাইসেক্টরের উপর এই পয়েন্ট হইলে এক ধরনের থিটা, এই পয়েন্ট হইলে কি আরেক ধরনের থিটা। থিটা দুটো সমান হবে কিন্তু 100 মানে শুধু 60 ডিগ্রি করে হবে এরকম কোনো কথা নেই তো, বুঝতে পারছো? জি ভাইয়া বুঝছি। ওকে, এবার আসো ই নেট কি হবে আমরা একটু দেখি। ই নেটের ভ্যালু হবে হচ্ছে 2e cos থিটা, যেটা ছিল। তাহলে এখানে আমরা ই এর ভ্যালু বসাই সি কিউ বাই r1 স্কোয়ার, আর cos থিটার ভ্যালু বসাই হচ্ছে d/2 ডিভাইডেড বাই r1 শুধু। তাহলে দেখো এখানে কি আসতেছে, এখানে এই 2 আর 2 কাটাকাটি যাবে, তাহলে এটা হবে সি কিউ ডি ডিভাইডেড বাই r1 কিউব।
বা তোমাদের মনে আছে কিউডি কে একসাথে প্যাকেটে ভরে আমরা নাম দিই পি, আর সি কে লেখা যায় 1/4πε0। তাহলে দেখো এখানে কি আসতেছে, P/R1 কিউব। তাহলে এটা হচ্ছে আমাদের ই এর ভ্যালু আসলো। দেখো আগেরটা থেকে কিন্তু খুব বেশি আলাদা আসে নাই। তো আমরা যেহেতু স্পেশাল কেস গুলা দেখতেছি, আমরা কিন্তু খুব আলাদা কিছু পাইলাম না, ঠিক আছে। আমরা যেটা পাইলাম যে 1/4πε0 P/R1 কিউব। ও আচ্ছা, এখানে আমরা এখন যেটা করব, R1 কে আর লিখে দিব। তাহলে আমরা এটাকে আরেকটা লাইন একটু লিখি। এটাকে যদি এখানে নেই, তাহলে ই নেট 1/4πε0 P/R কিউব। কেন আর কিউব লিখলাম? কারণ ওই যে মনে আছে, ডাইপোলের ডিস্টেন্স তো খুবই কম, যখন খুবই কাছাকাছি হবে R1 R2 অলমোস্ট সমান হবে। তাহলে এই যে P/R কিউব, এইটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা। এটা হচ্ছে আমাদের কি বের করতে হেল্প করবে, ইন্টেন্সিটি বের করতে হেল্প করবে অন দ্য অ্যাক্সিস অফ এ ডাইপোল, অন দ্য স্যার অ্যাক্সিস এটা অফ কি এ ডাইপোল। ম্যাগনিটিউড নাকি ডাইরেকশন সহ? ম্যাগনিটিউড। ডাইরেকশন তো ওই যে অলওয়েজ কোন দিকে হচ্ছে, পি যেদিকে তার উল্টা দিকে। তাহলে ভেক্টর ফরম্যাটে মাইনাস দিতে হবে। হ্যাঁ, ভেক্টর ফরম্যাটে না, এখানে ভেক্টর ফরম্যাট তো আমি বসাই নাই, ঠিক আছে। তুমি যদি ভেক্টর ফরম্যাটে লিখতে চাও তখন তোমাকে এইভাবে লিখতে হবে, ই নেট সমান সমান -1/4πε0 P/R কিউব ইন্টু হচ্ছে আর হ্যাট। সো আর হ্যাটের ডিরেকশন কি হবে? আর হ্যাট হচ্ছে আর ভেক্টর বরাবর একটা, সরি, পি হ্যাট। এটা হবে হচ্ছে পি হ্যাট। দেখো পি হ্যাট হচ্ছে মোমেন্টামের ডিরেকশনে ইউনিট ভেক্টর। তাহলে পি হ্যাট হচ্ছে মোমেন্টামের ডিরেকশন ইউনিট ভেক্টর। তাহলে এটা একটা ভেক্টর কোয়ান্টিটি হয়ে গেল। তার আগে মাইনাস দিয়ে এনশিওর করা হচ্ছে যেটা পি হ্যাট যেদিকে আছে তার উল্টা দিকে কাজ করতেছে। কথা কি বোঝা গেছে অনন্য? যদি এটা হচ্ছে আমরা স্কেলার ফর্মে লিখছি, আমরা জাস্ট ম্যাগনিটিউডটা বের করছি। আর এটা হচ্ছে কি ফর্ম বলো তো? ভেক্টর ফর্ম, ঠিক আছে। তোমরা মাঝে মাঝে দেখছো না বিভিন্ন জায়গায় এরকম ভেক্টর ফর্ম একটা ইউনিট ভেক্টর দিয়ে গুণ করে, হয় এখানে প্লাস সাইন থাকে অথবা মাইনাস, উল্টা দিকে হলে মাইনাস, আর প্লাস মানে হচ্ছে এই ইউনিট ভেক্টর যেদিকে সেদিক বরাবরই কাজ করতেছে। ওকে, এখন দেখো দুইটার মধ্যে পার্থক্য কি পাইলাম। আগেরটা পাইছিলাম হচ্ছে 1/4πε0 2P/R কিউব, এখানে পেলাম হচ্ছে P/R কিউব। তার মানে পার্থক্য জাস্ট একটা টু তে, একটা টু জাস্ট নাই, ঠিক আছে। এবং আমরা কি বলতে পারি যে অ্যাক্সিসের উপরে যে ইন্টেন্সিটি, পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে ইন্টেন্সিটি তার হাফ। অ্যাক্সিসের উপরের ইন্টেন্সিটিতে দেখো 2 ছিল এখানে, আমরা দেখছিলাম এখানে 2P/R কিউব ছিল। তাহলে এইখানে হচ্ছে শুধু P/R কিউব। তাহলে অন দা পারপেন্ডিকুলার বাইসেক্টর ইন্টেন্সিটি ইজ হাফ অফ দ্য অ্যাক্সিস। তাহলে এটা একটু লিখে রাখো, এটা কোথায় লেখা যায়, এই কর্নারে লিখে দিই, on the perpendicular bisector intensity is half that of axis, that of on the axis. অ্যাক্সিসে যা হবে তার তুলনায় পারপেন্ডিকুলার বাইসেক্টর উপরে হাফ হবে। এটা মোটামুটি এমসিকিউ হিসেবে আসতে পারে, ঠিক আছে। ওকে, এবার আসো, এই আমাদের দুইটা স্পেশাল কেস ডান। আমরা যে প্রথমে আলোচনা শুরু করছিলাম, আমরা দুইটা স্পেশাল কেস, ডাইপোলের অ্যাক্সিসের উপরে কি হবে, পারপেন্ডিকুলার বাইসেক্টর কি হবে। এবার হচ্ছে জেনারেল কেস, যেটা আমরা প্রুফ দেখাবো না, প্রুফটা অনেক বেশি কমপ্লিকেটেড। আমরা যে জেনারেল কেসের ফর্মুলাটা লিখে দিব তোমাদেরকে এবং দেখাবো যে এটা মেক সেন্স করে। জেনারেল কেস, জেনারেল কেসের ছবিটা আগে আঁকি সবাই। তাহলে এটা হচ্ছে আমাদের সেই অ্যাক্সিসটা, অ্যাক্সিসের উপরে চার্জ রয়েছে, এখানে একটা মাইনাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, এখানে একটা প্লাস চার্জ আছে, এদের মাঝখানের ডিসটেন্স হচ্ছে আমরা জানি ডি। আচ্ছা, আর এখানে আরেকটা জিনিস আমরা একটু দেখাবো, সেটা হচ্ছে এই ডাইপোল মোমেন্ট, ডাইপোল মোমেন্টের ডিরেকশন কোন দিকে হয় বলো তো? লেফট টু রাইট, তাই না? আমরা এক কাজ করি, এই চার্জটাকে একটু কালার করে দেই, এটা হচ্ছে ইয়েলো দিয়ে দিই, ঠিক আছে। তাহলে দেখো এটা হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট। ডিরেকশন
ডিরেকশন হয় নেগেটিভ থেকে পজিটিভ চার্জের দিকে, তাই হয়েছে না? কোনো সমস্যা? আর কথা বোঝা যায় নাই, কেউ কিছু বললা? স্যার বুঝেছি, হ্যাঁ। ওকে, এখন আসো, ধরলাম এই পি পয়েন্টে আমাদের ইন্টেন্সিটি কত হবে এটা বের করতে বসে। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যাট এনি পয়েন্ট যেটা ডাইপোল মোমেন্টের ডিরেকশনের সাথে থিটা অ্যাঙ্গেলে রয়েছে, তাহলে এটা হচ্ছে আমাদের আর। তাহলে দেখো আগের ছবিগুলোর সাথে যদি তুমি চিন্তা করো, এইটাই একবার ছিল হচ্ছে এই বরাবর পারপেন্ডিকুলার বাইসেক্টরের উপরে, মিড পয়েন্ট থেকে এটা কত দূরে ছিল বলো তো? মিড পয়েন্ট থেকে এটা আর দূরে ছিল। আর একবার হচ্ছে এই পি পয়েন্টটা হচ্ছে অ্যাক্সিসের উপরে ছিল, ঠিক আছে? তাহলে এখন দেখো এটার জন্য ই এর যে ফর্মুলা হবে, এই যে যে ই নেট, তাহলে ই নেটটা আমরা একটু লিখি। ই নেটের আমরা শুধু ম্যাগনিটিউড নিয়ে কথা বলবো, এখানে ডিরেকশনটা দেখাচ্ছি না, এবং ডিরেকশন তোমাদের লাগবেও না, আসলে শুধু ম্যাগনিটিউড পর্যন্ত আসবে। ই এর যে ফর্মুলা হবে, ই নেট বলতে পারো বা ই বলতে পারো। এটা কি অ্যাকিউট অ্যাঙ্গেল হবে নাকি সবসময় এভাবে অ্যাক্সিস ধরে নিয়ে এক্স অ্যাক্সিসের পজিটিভ থিটা সাইড হবে পি এর সাথে অ্যাঙ্গেল, মনে রাখবা। থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ আর উইথ দ্য ডিরেকশন অফ কি বলো তো? ডাইপোল মোমেন্ট। এটা একটু লিখে রাখো, থিটা হচ্ছে অ্যাঙ্গেল অফ আর with the direction of dipole moment. যেমন তোমাদের একটা তাহলে example অ্যাকিউট অবটিউস কিছু ম্যাটার করে না। না, যেমন আমি দেখাই না, এটা চেঞ্জ হয়ে যাবে। যেমন দেখো এই ক্ষেত্রে বলতে পারবা কোনটাকে আমরা থিটা হিসেবে কনসিডার করতে হবে? বাম দিকেরটা অবটিউসটা। এবার হবে বাম দিকেরটা। কেন আমি তোমার বলি, এটা নেগেটিভ চার্জ, এটা পজিটিভ চার্জ, তাহলে ডাইপোল মোমেন্টের দিক হচ্ছে লেফট সাইডে, তাহলে লেফট সাইডের সাথে আর, তাহলে এইবার কিন্তু অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে অটোমেটিক। তো তুমি অবটিউজ না অ্যাকিউট, ফরগেট অ্যাবাউট ইট, ইউ হ্যাভ টু রিমেম্বার আর এর সাথে পি ভেক্টর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করে, ঠিক আছে? পি ভেক্টর অ্যান্ড আর অ্যাঙ্গেল বিটুইন হচ্ছে পি ভেক্টর অ্যান্ড আর, এটা মনে রাখো, তাহলে ইজি হবে, ঠিক আছে? তুমি একটু এটা মুছে রাখো। এবার যদি এটা বুঝে থাকি, তাহলে দেখো আমরা তো ফর্মুলার ডেরিভেশন শিখবো না, আমরা বলছি যে আমরা জাস্ট ফর্মুলা লিখে দিব, তবে চেক করব ইফ দ্য ফর্মুলা ওয়ার্কস ফর দ্য জেনারেল স্পেশাল কেসেস। আমরা যদি দেখি ফর্মুলাটা স্পেশাল কেসের জন্য কাজে লাগতেছে, তাহলে ফর্মুলা ঠিক আছে। ফর্মুলাটা হচ্ছে দেখতে এরকম, 1/4πε0 p/r³ আগের মতোই, দেখো p/r³ কিন্তু সাথে একটা বিশাল টার্ম আছে 1 + 3 cos² θ। প্লিজ ডু নট আস্ক মি যে এটা কিভাবে আসছে, এটা ডেরিভেশন দেখাতে গেলে আমাদের দিন রাত এক হয়ে যাবে, নতুন করে ক্যালকুলাসের বিভিন্ন জিনিসপত্র শিখতে হবে। সো যেহেতু আমাদের এটার বেশি ম্যাথমেটিক্স এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে হোয়াট ডাজ ইট রিয়েলি মিন, হোয়াট ইজ দ্য ফিজিক্স, ঠিক আছে? সো এই জন্য আমরা এটা ডেরিভেশনটাকে স্কিপ করে জাস্ট ফর্মুলাটা লিখে দিচ্ছি। এখন আসো এই ফর্মুলাটা যে ঠিকঠাক আছে কিভাবে আমরা বুঝবো? যেমন কেউ কি বলতে পারবা যদি অ্যাক্সিসের উপরে কোনো একটা পয়েন্টে পি বের করতে বলে, অ্যাক্সিসের উপরে যদি কোনো একটা পয়েন্টে ই প্রাইম বের করতে বলতো, তখন থিটাটা কত ডিগ্রি হইতো? 0 ডিগ্রি। যদি তোমার অ্যাক্সিসের পারপেন্ডিকুলার কখনো বের করতে বলতো কোনো একটা ইসের ডাবল প্রাইম, তখন থিটাটা কত হইতো বলো তো? 90। এটাই তো আমাদের, একবার থিটা 0 বসাবো, একবার 90 বসাবো, তাহলে আমরা কি বলতে পারি অন দ্য অ্যাক্সিস, থিটার ভ্যালু হচ্ছে 0 ডিগ্রি। তাহলে দেখো ই সমান সমান আসে 1/4πε0 p/r³ √1 + 3 cos² θ, cos² 0 হয়ে যাবে 1, তাহলে এটা আসবে হচ্ছে 4 রুট করলে হচ্ছে 2 চলে আসবে, তো 1/4πε0 2p/r³। তাহলে এটা কি মিলতেছে না? আমাদের একটু আগে আমরা এটাই দেখছিলাম না, অ্যাক্সিসের উপরে যখন ছিল, অ্যাক্সিসের উপরে পি পয়েন্টে ই বের করছিলাম, দেখো এটা 2p/r³ ছিল, এখানে আমরা দেখতেছি 2p/r³ থাকতেছে, তাহলে ইট ম্যাচড, ঠিক আছে? ঠিক একইভাবে অন দ্য পারপেন্ডিকুলার বাইসেক্টর
এটা যখন আমরা দেখবো থিটা হচ্ছে 90 বসাবো, থিটা 90 যদি বসে তাহলে দেখো ই এর ভ্যালু কত আসে, 1/4πε0 পি বাই আর কিউ রুট ওভার 1+0 হয়ে যাবে। কারণ cos 90 ভ্যালু হচ্ছে 0, তাহলে ইকুয়াল টু 1/4πε0 পি বাই এখানে আর কিউ হচ্ছে। সো ইট ওয়ার্কস। তাহলে আমরা কি বলতে পারি আমাদের যে জেনারেল ফর্মুলা আছে, তুমি চাইলে এটা মুখস্থ রাখতে পারো, মুখস্থ তো রাখতে হবে এটা যদি ম্যাথ ট্যাথ আসে, যদিও এই ফর্মুলার ম্যাথ এখন পর্যন্ত আসে নাই, আসলেই স্পেশাল কেসগুলোর ম্যাথই আসে। এক জায়গায় 2p বাই আর কিউব আর একটা হচ্ছে p বাই আর কিউব। এখন পর্যন্ত এই ফর্মুলাতে দেয় না, এবার দিতে পারে, কারণ ডাইপোল ইজ অ্যানাদার থিং যে আস্তে আস্তে আসতেছে। 2023 সালে সম্ভবত প্রথম ডাইপোলের কোয়েশ্চেনটা আসছে যশোর বোর্ড বা কোনো একটা বোর্ড, ঠিক আছে। ওকে, এই পর্যন্ত কি কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? আমরা কি সবাই বুঝতে পারছি? মরমি বুঝতে পেরেছো? জি স্যার। ইবনাথ, ভাইয়া ময়ূর, আমরা শুধু এই দুইটা অ্যাঙ্গেলের তোমরা বলছো অথই, হ্যাঁ আমরিনের মনে হয় ভাইয়া কোনো শুধু এই দুইটা অ্যাঙ্গেলের জন্যই নিলাম কেন? কারণ এই দিকেও যদি নিতা তাও তো এটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল এই নিচের দিকে হইতো। সো 0 ডিগ্রি 180 ডিগ্রি যাই বসাও একই কথা, কোনো সমস্যা নাই। 0 180-তে একই রকম আসবে, একটা পদে প্লাস আসবে একটা পদে মাইনাস আসবে, এরকম কিছু একটা, ঠিক আছে। তো মানে আসলে খুব বেশি ভেরিয়েশন নাই। আর মাঝখান দিয়ে 45 ডিগ্রি হলে কি হয় সেটা তো তুমি এখানে থিটার ভ্যালু বসালে হয়, ঠিক আছে। তোমরা ইভেন রেজাল্টেন্টের ভ্যালু কি থিটার ভ্যালু 0 ডিগ্রি আর 180 ডিগ্রি দুইটাই তো বসাইছিল, ঠিক আছে। এখানে আসলে 0 আর 180-র মধ্যে খুব একটা পার্থক্য নাই, এটা প্লাস আসবে এটা মাইনাস আসবে, এরকম জাস্ট প্লাস মাইনাস বলতে ডিরেকশনটা চেঞ্জ হবে আর কি, তাছাড়া কোনো চেঞ্জ নেই। ইন্টিগ্রেশন ছাড়া কি ফর্মুলা ডিরাইভ করা যায় না? ইন্টিগ্রেশন ছাড়া আসলে করা যায় না, ইন্টিগ্রেশন দিয়ে করতে হবে। থাকতে পারে কোনো অন্য কোনো ম্যাথমেটিক্স, হায়ার ম্যাথমেটিক্স আমি থাকতে দেখছি পারে। কম্পোনেন্টে ডিভাইড করে একটা দেখছি। হ্যাঁ হ্যাঁ, কম্পোনেন্টে ডিভাইড করে করতে পারবা, ওই যে আমি একটু আগে তো তাই করলাম, তাই না? এই যে এখানে তো কম্পোনেন্টে ডিভাইড করে করছি, সো এরকম থাকবে, প্রমাণ থাকবে। বাট এট দিস মানে ইন্টার লেভেলে আসলে এটা তোমার কোনো দরকারই নাই শেখার, যে ওইটা ডেরিভেশন। তুমি ভার্সিটিতে যায় হয়তো তোমার এটা কাজে লাগবে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ যদি পড়ো, অন্য ইঞ্জিনিয়ারিং এও কাজে লাগবে। ওকে, এবার আমরা চলে যাচ্ছে ইন্টেন্সিটি তো দেখে ফেললাম, এটা রিলেটেড একটা প্রবলেম দেখি, যে প্রবলেমটা আমাদের যশোর বোর্ডে আসছিল, যশোর বোর্ড, মোস্ট প্রবলি যশোর বোর্ড, শিওর না, কোয়াইট শিওর না। আচ্ছা, এখন আসো, যশোর বোর্ডে দিছে এটা নেগেটিভ চার্জ, এটা দিছে হচ্ছে পজিটিভ চার্জ, এখানে আছে -4 মাইক্রোকুলম, এখানে আছে +4 মাইক্রোকুলম। তোমাকে বলছে এটার মিড পয়েন্ট থেকে কোন একটা জায়গা আছে যেটা 4 মিটার দূরে এবং অ্যাঙ্গেল হচ্ছে 30 ডিগ্রি। তোমাকে বলছে এই ডিস্টেন্সটা 0.1 মিলিমিটার, এই ডিস্টেন্সটা হচ্ছে 0.1 মিলিমিটার। সো এরকমই, মানে এটা আসলে সিমিলার কোয়েশ্চেন বলি, একদম এক্স্যাক্টলি এটা দেয় নাই। সো প্রথমে আমরা বের করব যে পি পয়েন্টে কত, ইপি কত হবে এটা বের করো। এটা আসলে প্রশ্নে আসে নাই, ঠিক আছে, তারপর আমি দিলাম 3 নম্বরের কোশ্চেনে আসলে এই 30 ডিগ্রিটা ইউজ করতে হয়েছে, ওটা পটেনশিয়ালের প্রবলেম দিছিল। তো তারপর আমি এটা দেখাই দিচ্ছি। ইপি কত বলছে, তারপর বলছে ইফ থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি ই কত হবে, ইফ থিটা হচ্ছে 90 ডিগ্রি ই কত হবে। আমরা কিন্তু জানি 0 ডিগ্রিতে যাই আসবে 90 ডিগ্রিতে তার অর্ধেক আসবে, কারণ ওই যে বলছিলাম পারপেন্ডিকুলার বাইসেক্টর অর্ধেক হয়ে যায়, তাই না? আচ্ছা, তাহলে আমরা তিনটা একটু বের করে দিই, চলো। প্রথমে হচ্ছে ইপি যদি বের করি, ইপি কোন ফর্মুলা দিয়ে করবো, কেউ একজন বলো। 1/4πε0 পি বাই আর কিউব, তারপরে কি জানি √1 + 3 cos θ হতো না? 3 cos স্কয়ার থিটা, cos থিটা না, 3 cos cos। স্কয়ার θ। হ্যাঁ, তাহলে এখানে ভ্যালু বসাও 9 × 10⁹ আচ্ছা, এখানে পি এর ভ্যালুটা কত হবে কে বলতে পারবে? পি হচ্ছে কিউ ইন্টু ডি, যেখানে কিউ এর ভ্যালু হচ্ছে 4 মাইক্রোকুলম, 4 × 10⁻⁻6 মাইক্রো যেহেতু, আর ডি হচ্ছে, এখানে ডি কত বলতো, 0.2 মিলিমিটার হবে, তাই না? ডি হচ্ছে পুরাটা 0.1 অ্যাড করলে টোটাল হয়
মিলিমিটার, তাহলে 0.2 ইন্টু 10⁻³ মিলিমিটারকে মিটারে নিলে, তাহলে এটা এসআই ইউনিটে ডাইপোলের ভ্যালু বের হলো। তো কত আসে একটু দেখো তো, আমাকে একটু বলো তো। স্যার 8 ইন্টু 10⁻10 10⁻7 না না 10? 10 10 এত কুলম মিটার, ঠিক আছে, এত কুলম মিটার। এবার যেহেতু পি এর ভ্যালু বের হয়ে গেছে, আমরা এখানে পি এর ভ্যালুটা বসায় দিই। কত আসতেছে? 8 ইন্টু 10⁻10, আর আর কিউবের ভ্যালু হবে 4 কিউব, আর এখানে হবে √1 + 3 cos 30 এর হোল স্কয়ার, cos 30 এর হোল স্কয়ার। এখান থেকে আমাদের যেটাই রেজাল্ট আসবে এটা আমরা এখানে বসায় দেব। ঠিক আছে, এটা গেল আমাদের 1 নাম্বার কোয়েশ্চেন। খুব সিম্পল, আহামরি কঠিন কিছু না, জাস্ট ফর্মুলা মুখস্থ থাকলে এক লাইনে করে ফেলতে পারবা। এবার 2 নাম্বার কোয়েশ্চেন। 2 নাম্বার কোয়েশ্চেন কি হবে? 2 নাম্বার কোয়েশ্চেন হবে থিটা যদি 0 হয়, তো তুমি এখানে 0 বসায়ও চেক করতে পারো। 0 বসালে এটা 2 আসবে, তাই না? ই হবে হচ্ছে 1/4πε0 2p/r³, জাস্ট ভ্যালু বসাও। 9 ইন্টু 10⁹, 2p হচ্ছে 2 ইন্টু 8 ইন্টু 10⁻⁻10 ডিভাইডেড r³ হচ্ছে 4³ তাহলে এখান থেকে আমাদের রেজাল্ট চলে আসবে। এটা হচ্ছে 2 নাম্বার কোয়েশ্চেন। আর 3 নাম্বার হচ্ছে যখন 90 ডিগ্রি হবে তখন কি হবে, রাইট? যখন 90 হবে তখন কি হবে? এটা হবে 1/4πε0 p/r³ হবে, এবং এটা জাস্ট এটার হাফ হবে, উপরে যেটা আসবে ওটার হাফ হবে। তাহলে 9 ইন্টু 10⁹, এই জায়গায় 2 নাই, জাস্ট 8 ইন্টু 10⁻10/4³। তাহলে এখান থেকে আমরা রেজাল্টটা পেয়ে যাবো। সো সিম্পল, মানে ফর্মুলায় জাস্ট ভ্যালু বসালে হয়ে যাচ্ছে, আহামরি কোনো চ্যালেঞ্জ নেই। ঠিক আছে, এই বুঝছি। আফিয়া ইবনাত, লাবিবা মাইশা, জি স্যার। রাইসা রোদেলা, সারা তারান্নুম, বুঝতেছি ভাই আপু? জি স্যার। গুড। সারা, থ্যাংক ইউ, কষ্ট করে মানে 8:30টায় ক্লাস শেষ করে আবার বাসা যায় এই ক্লাসে জয়েন করছো, ধন্যবাদ তোমাকে। ক্লাস ক্যান্সেল হয়ে গেছে, সমস্যা নাই। ওটা ক্যান্সেল হয়ে গেছিল? ওকে, জি স্যার। ক্যান্সেল তো আমার করার কথা ছিল, আমি ডাক্তার দেখাও এসে এখানে ক্লাস নিতে আসছি। স্যার ডন স্যারের ক্লাস ছিল, ক্যান্সেল করে দিছেন উনি আজকে। আচ্ছা আচ্ছা, ওকে। এবার চলো আমরা হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল। পটেনশিয়ালটা ইজি হয় সবসময়, মনে আছে কিনা জানি না, যে ইন্টেন্সিটির ডিরেকশন থাকে দেখে প্যারা অলওয়েজ, কিন্তু পটেনশিয়ালে তো কোনো ডিরেকশন নাই, সো এটা রিলেটিভলি আমাদের জন্য ইজি হবে। ঠিক আছে, এবার লিখো ইলেকট্রিক পটেনশিয়াল। ইলেকট্রিক পটেনশিয়াল due to a dipole. আচ্ছা, এই ক্ষেত্রে আমরা এবার আর জেনারেল কেস স্পেশাল কেস আলাদাভাবে দেখাবো না, এবার একবারে জেনারেল কেসই দেখাবো। দ্য মেইন রিজন বিহাইন্ড হচ্ছে পটেনশিয়ালের ডিরেকশন থাকে না দেখা, এটা প্রুফ করা ইজি। ঠিক আছে, যেটা একটু আগে অনন্য বলতেছিল ওইটার প্রুফ কেন দেখাইলাম না জেনারেল কেসে, প্রুফটা কমপ্লিকেটেড। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা একটু চার্জ গুলা কেকে ফেলি। এটা ধরো নেগেটিভ চার্জ, স্যার 90 যে থিটা ইকুয়ালস টু 90 ওইটার জন্য ফর্মুলাটা কত ছিল? p/r³। ওটা ছিল 2p/r³ ছিল এক্সিসে, আর পারপেন্ডিকুলার বাইসেক্টর 90 ডিগ্রির জন্য p/r³। ওকে স্যার। আচ্ছা এবার আসো, একটা নেগেটিভ পজিটিভ চার্জ আছে, আমরা এটার মিড পয়েন্ট থেকে ধরলাম আর দূরে কোনো একটা পয়েন্টে হচ্ছে পটেনশিয়াল বের করবো। আচ্ছা এটাকে একটু সুন্দর করে আঁকতে হবে আমাদের, আসলে এখানে জিওমেট্রি আছে কিছু। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের পি পয়েন্ট। একটা চার্জ থেকে ধরো এটা r1 দূরে আছে, আর একটা চার্জ থেকে ধরলাম আমরা r2 দূরে আছে। ঠিক আছে, ওকে, আচ্ছা এখন দেখো এই পয়েন্টে আমরা বের করতে যাচ্ছি ভি কত হবে। আমরা ধরলাম এই পজিটিভ চার্জ থেকে এটার ডিস্টেন্স হচ্ছে r1, নেগেটিভ চার্জ থেকে এটার ডিস্টেন্স হচ্ছে r2, অথবা উল্টায় দেই, এটা r1 দিই,
এটা R2 দেই আর এটা দিই হচ্ছে R, এবং আমরা বললাম যে আরটা হচ্ছে কত অ্যাঙ্গেল করে আছে বলতো, আহ এই যে মোমেন্টাম, ডাইপোল মোমেন্টের ডিরেকশনের সাথে হচ্ছে থিটা কোণ করে আছে, এটা আমরা জানি যে এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ডিরেকশন, নেগেটিভ থেকে পজিটিভ চার্জের। ঠিক আছে, এখন ভি যদি বের করতে চাই, এটা তো বুঝি যে মাইনাস চার্জও এখানে একটা পটেনশিয়াল ক্রিয়েট করবে, প্লাস চার্জও এখানে একটা পটেনশিয়াল ক্রিয়েট করবে, দুইটা পটেনশিয়াল অ্যাড করে দিলে হবে নর্মাল অ্যাড, বিকজ দে আর স্কেলার কোয়ান্টিটিস। তাহলে এখানে আমরা বলতে পারি অ্যাট পি, এটা যদি পি পয়েন্ট হয়, পটেনশিয়াল হবে হচ্ছে V1 প্লাস V2, খুব সিম্পল, V1 প্লাস V2। এখন আসো V1 এর ফর্মুলা আমরা কি লিখতে পারি, V1টা হচ্ছে এই নেগেটিভ চার্জের জন্য, এটা হচ্ছে মাইনাস কিউ, আর এটা রয়েছে হচ্ছে প্লাস কিউ, এটা রয়েছে হচ্ছে প্লাস কিউ। ঠিক আছে, তাহলে মাইনাস কিউ চার্জের জন্য আমরা বলবো, আর এটা নেগেটিভ চার্জ নেগেটিভ পটেনশিয়াল ক্রিয়েট করে, আমরা লিখতে পারি মাইনাস সি কিউ ডিভাইডেড বাই R1, মানে চার্জের সাইন সহ মান নিয়ে বসাইছি, তাহলে এখানে যেহেতু নেগেটিভ চার্জ এই জন্য মাইনাস কিউ বসছে, সি বাই R1, আর এখানে হবে প্লাস সি কিউ বাই R2, সি কিউ বাই R2। তাহলে এটা প্লাস কিউ চার্জ, এই জন্য সি কিউ, আর ডিসটেন্স হচ্ছে R2, এই জন্য R2 বসছে। তাহলে এখানে তুমি চাইলে সি কিউ বাইরে নিয়ে যাও, 1/R2 মাইনাস লিখতে পারি 1/R1। এখন আসো এই R1 আর R2 এটা যে R এর সমান হবে, এটা তো আগের বার ধরে নিতে পারছিলাম এগুলা পারপেন্ডিকুলার ছিল, কাছাকাছি ছিল, কিন্তু এইবার কিন্তু তুমি যত এদিকে চাপাইতে থাকবা তত কিন্তু R1 এর ভ্যালুটা একটু বড় হইতে থাকবে না R2 থেকে। মেইন কথা এখানে আমরা R1 R2 কে চাইলে জেনারিক কেসে এত অ্যাপ্রক্সিমেশন না রেখে আরেকটু কাজ করতে পারি, যে R1 R2 এর ভ্যালু R এর সাথে আসলে কিভাবে রিলেটেড, এক্স্যাক্টলি কিভাবে রিলেটেড। আমরা R1 R2 কে R এর সমান ডাইরেক্টলি না লিখে আমরা এক্স্যাক্টলি কতটুকুর সাথে আর রিলেটেড সেটা দেখাইতে চাই। ঠিক আছে, তাহলে আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমরা একটা পারপেন্ডিকুলার টানবো। দেখো এই পজিটিভ চার্জ থেকে এই পয়েন্টের উপর একটা পারপেন্ডিকুলার টানলাম, আর একটা হচ্ছে এই নেগেটিভ চার্জ থেকে এই যে আমাদের লাইনটা আছে, দেখো এই যে লাইনটা ছিল আমাদের, এই লাইনের উপরে আমরা একটা পারপেন্ডিকুলার টানতেছি। পারপেন্ডিকুলার মানে কেন টানার আঁকলাম আসবো, কেন আঁকলাম আসবো, সমস্যা নেই। পারপেন্ডিকুলার কেন টানলাম এটা নিয়ে আমরা কথা বলবো, একটু আমাকে যাইতে দাও সামনে। এটাকে আমরা একটু, ঠিক আছে। আচ্ছা, পারপেন্ডিকুলার টানার ফলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে গেল বলতো, 90 ডিগ্রি হইলো, আবার এই অ্যাঙ্গেলটাও কত হয়েছে, 90 ডিগ্রি হয়েছে। এটা যদি থিটা হয়ে থাকে, আমরা দেখতেছি এটা যদি থিটা হয়ে থাকে, তাহলে এটা থিটা হইলে এটাও কত বলা যাবে, থিটা বলা যাবে। ঠিক আছে, এখন পারপেন্ডিকুলার কেন আঁকলাম এটা নিয়ে কথা বলি। আচ্ছা, তার আগে আমাকে বলো, এই চার্জগুলো তো অ্যাকচুয়ালি তো অনেক কাছে কাছে, অ্যাকচুয়ালি যেহেতু অনেক কাছে কাছে, এই তার তুলনায় এই যে কোনো একটা পয়েন্টের পটেনশিয়াল এটা তো অনেক দূরে। তো এখন যখন আমি এই যে লাইনগুলা টানবো, আসলে যখন আমি এই লাইনগুলা টানবো, এই যে এখানে কানেক্ট করলাম, আবার ঠিক একইভাবে এইখানেও কানেক্ট করলাম, আমাকে বলো তো এই যে অ্যাঙ্গেলগুলা এইখানে তৈরি হবে, এই অ্যাঙ্গেলগুলা কি বড় হবে নাকি ছোট হবে? এই যে এই উপরের দিকের যে অ্যাঙ্গেলগুলা তৈরি হয়েছে, এটা কি বড় নাকি অনেক 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 ছোট, কি মনে হয়? যেহেতু ডাইপোল, দুইটা চার্জের ডিস্টেন্স পয়েন্ট সামথিং মিলিমিটার, তাহলে বুঝতেই পারতেছো দে আর ভেরি ক্লোজ, আর যে পয়েন্টে পটেনশিয়াল বের করছি সেই তুলনায় ওটা অনেক দূরে। তো এইখানকার অ্যাঙ্গেল গুলা অলমোস্ট কি 1 ডিগ্রি 2 ডিগ্রি এরকম একটা কিছু হবে, খুবই ছোট। সো দিস অ্যাঙ্গেল, এই যে এইখানে যদি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল বলতে পারো, এই অ্যাঙ্গেলটা কি ভেরি স্মল, ভেরি ভেরি স্মল, লাইক 1 ডিগ্রি 2 ডিগ্রি অথবা 3 ডিগ্রি এরকম কিছু একটা। ঠিক আছে, এখন যদি তাই হয়ে থাকে আমাকে একটু বলো তো, আমরা কি এটা বলতে পারি কিনা যে এটা যদি 1 ডিগ্রি হয়, ধরো এটা 1 ডিগ্রি, তাহলে বলো তো এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? এই যে উপরের কোনাকুনি অ্যাঙ্গেলটা যদি 1 ডিগ্রি হয়, বলতে পারবা এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে? 89 ডিগ্রি। 89 ডিগ্রি। এখন দেখো তো যদি 89 হয়,
আমি কি বলতে পারি, ধরো এটার নাম দেই, এটা পি, এটা এম, আর এটা হচ্ছে এন, আর এটা হচ্ছে সি। তো আমাকে একটু বলো তো যে 89 ডিগ্রি যদি এটা হয় আর এটা যদি 90 হয়, অলমোস্ট তো দেয়ার সমান, তাই না? অলমোস্ট দুটা ইকুয়াল। তাহলে ইকুয়াল যখন হয় দুইটা, একটা ট্রায়াঙ্গেলের দুইটা সাইড যদি ইকুয়াল হয়, এটাকে জানি কি ধরনের ট্রায়াঙ্গেল বলে? ইকুইল্যাটারাল হচ্ছে সবগুলা স্কেলের সমান। না, স্কেলের না, ইকুইলেটারাল, আইসোস্কেলেস আইসোস্কেল। আইসোসেলেস। তো এই লাইনটা মানে এই লাইন আর এই লাইন অলমোস্ট সমান, অর্থাৎ পিএম ইজ অলমোস্ট ইকুয়াল টু পি, ধরো এটা এ আর এটা হচ্ছে বি, এটা এ এটা বি, তাহলে এটাকে লেখা যাবে পিবি। তাহলে দেখো এই যে পিএম লেন্থ আর পিবি লেন্থ ছবিতে দেখলে মনে হচ্ছে না সমান, কারণ তো আমরা জানি যে এরা তো অনেক দূরে আছি। তো এদের যদি অনেক কাছাকাছি রাখতে পারতাম তখন কিন্তু তোমার দেখলে মনে হইতো, এই যে দেখো আমি যদি এখান থেকে একটা পারপেন্ডিকুলার টানি, এই জায়গায় যদি পারপেন্ডিকুলার টানি, তোমার কাছে কিন্তু মনে হবে যে এই লাইন আর এই লাইন সমান, আপ টু দিস উপরের লাইন আর এই লাইন অলমোস্ট কিন্তু সমানই মনে হচ্ছে আমাদের কাছে, তাই না? যদি পারপেন্ডিকুলার টানো, ঠিক আছে? এইখানে মনে হচ্ছে না, কারণ ইটস এ জুমড ইন ছবি, ঠিক আছে? তাহলে যদি তাই হয় পিএম আর পিবি অলমোস্ট সমান, ঠিক একইভাবে দেখো তো এটা বুঝো কিনা, এখানেও যেহেতু পারপেন্ডিকুলারই টানছি আমরা, এটাও তো পারপেন্ডিকুলার, তাহলে পারপেন্ডিকুলার যেহেতু টেনে আসছি, তাহলে আমরা বলতে পারি পি এ আর পি এন অলমোস্ট সমান। এই যে দেখো এই লাইনটা আর এই লাইনটা অলমোস্ট সমান, বিকজ এটা 1 ডিগ্রি হলে একটা 90 আর একটা 89, সো 89 আর 90-র অপোজিট সাইড গুলা অলমোস্ট ইকুয়াল হবে, কারণ আমরা জানি ইকুয়াল অ্যাঙ্গেলের অপোজিট সাইড গুলো ইকুয়াল হয়। সো 89 আর 90 ডিগ্রির অপোজিট সাইড গুলাও অলমোস্ট ইকুয়াল হবে। সো এগুলো হচ্ছে অ্যাপ্রক্সিমেশন। এখন আসো যদি তাই হয়ে থাকে, দেখো আমরা যখন R2 লিখতেছি, আচ্ছা তার আগে আর একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের আর একটা কালার লাগবে। কোন কালার নিব? আচ্ছা দেখো এই যে লাইনটা, এই যে লাইনটা, এটাকে আমরা কি লিখতে পারি একটু সবাই দেখি। এই লাইনটা কি বলতে পারি? এই মাঝখানের রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের বেস, তাই না? তাহলে আমরা কি বলতে পারি সিএম হচ্ছে বেস অফ ট্রায়াঙ্গেল সিপিএম, সিপিএম ট্রায়াঙ্গেলের বেস, ট্রায়াঙ্গেলের সিপিএম এর বেস। তাহলে দেখো তো আমরা আমরা এই সিএম কে কি কস থিটার মাধ্যমে লিখতে পারি না, যে এই অংশটুকু হচ্ছে টোটালটা ছিল আমাদের ডি, তাহলে এর অর্ধেকটা হচ্ছে আমাদের D/2। তাহলে দেখো বেসটা বের করতে যাচ্ছি, হাইপোটেনাসটা হচ্ছে D/2, বেস আর হাইপোটেনাসের মধ্যে রিলেশন দেয় কস থিটা। তাহলে দেখো তো আমরা কি লিখতে পারি কিনা, কস থিটা সমান সমান ওই পয়েন্টটা সি হলে ও কোন পয়েন্টটা? ও কি কোনোটা নাম দিছি আমরা? ও না, ও নাই, সরি। ও নাই। তাহলে এটাকে বলা যায় হচ্ছে বেস বাই হাইপোটেনাস, তাহলে CM/D/2, তাহলে সিএম এর ভ্যালু হবে হচ্ছে D/2 cos থিটা, ঠিক আছে? সিএম এর ভ্যালু হবে D/2 cos থিটা। কেন এই কাজটা করলাম আমি একটু বলি। আমরা কি এটা লিখতে পারি, দেখো তো R2 সমান সমান, R2 সমান সমান, এই পুরাটা ছিল আর, তাই না? এই পুরাটা হচ্ছে আর, R2-র ভ্যালু হচ্ছে অলমোস্ট পিএম এর সমান, সরি R2-র ভ্যালু হচ্ছে আমরা জানি পিএম এর সমান। এই যে একটু আগে লিখছিলাম R2 হচ্ছে কোনটা, পিবি হচ্ছে R2 ছিল, তাহলে পিবির ভ্যালু R2, এটা আবার কিসের সমান, পিএম এর সমান। দেখো তো পিএম কে কি লেখা যায় কিনা, পি থেকে এম এই ডিসটেন্সটুকুকে লেখা যায় আর মাইনাস সিএম। কেন? কারণ এই যে এইটুকু ডিসটেন্স, এইটা R2-র সমান, এইটুকু ডিসটেন্স হচ্ছে আর থেকে সিএম যদি বাদ দিই, আর থেকে যদি সিএম বাদ দিই, তাহলে দেখো এখানে লেখা যায় আর মাইনাস সিএম এর ভ্যালু হচ্ছে D/2 cos থিটা, মাইনাস D/2 cos থিটা, ঠিক আছে? সো এই ভ্যালুটা আমরা ইউজ করতে যাচ্ছি। এটা হচ্ছে ওই যে আমরা একটু আগে বলতেছিলাম R1 R2 কে আমরা আগের বার যেমন আর এর সাথে লিখে দিতেছিলাম, আমরা এবার একটু কম অ্যাপ্রক্সিমেশন খাটাচ্ছি। এখন পর্যন্ত আমরা R1 R2 কে আর এর মাধ্যমে এক্স্যাক্টলি প্রকাশ করতে যাচ্ছি। এখানে আর আছে, ডি আছে, আর হচ্ছে থিটা আছে, ঠিক আছে? সো আমরা R1 R2 ভেরিয়েবলকে সরায় আর ডি আর থিটা এর মাধ্যমে নিয়ে আসলাম। এখন আসো ঠিক সিমিলারলি আমরা আরেকটা কাজ করতে পারবো, সেটা হচ্ছে আরেকটা কালার নেই, এই যে এইখানে যে লাইনটা আছে, এইখানে যে বেসটা আছে, যেটাকে আমরা সিএন বলতে পারি,
ঠিক আছে, সিএন কে আমরা কি লিখতে পারবো সিমিলার ওয়েতে? আমি যদি সিএন সমান কি লিখতে পারি, সিএন কে কি লেখা যাবে দেখো, সিএন হচ্ছে পিসি প্লাস সিএন, সরি সিএন হচ্ছে, আচ্ছা না, সিএন কে লেখা যাবে হচ্ছে, আমরা বলতে পারি এই যে দেখো সিএন ও তো বেস, তাহলে বেস কে লেখা যাবে এই অংশটুকু কি d/2 আছে, তাহলে এটাকে লেখা যাবে d/2 cos থিটা, তাই না? ওই যে একই রকম এখানে যেমন আমার সিএম এর ভ্যালু d/2 cos থিটা হয়েছে, এইটাও কিন্তু d/2 cos থিটাই হবে, কারণ হচ্ছে আমাদের হাইপোটেনাস হচ্ছে d/2, আমি বেস বের করতেছি, তাহলে বেস হবে হাইপোটেনাস ইনটু কি cos থিটা, ঠিক আছে? তাহলে এখন দেখো কেন এটা বের করলাম, আমি কি এখন লিখতে পারি যে r1 এর ভ্যালু হবে হচ্ছে r প্লাস d/2 cos থিটা, ওইখানে যেমন মাইনাস ছিল d/2 cos থিটা, এখানে গেছে প্লাস, কেন? কারণ r1 এইটা আর এটা তো সমান হবে, r1 এর ভ্যালু এইটুকু হবে, এইটুকু তো r এর থেকেও বড়, r এর সাথে কত যোগ করতে হচ্ছে, এইটুকু যদি r হয় তাহলে r1 এর সমান হবে হচ্ছে r প্লাস cn, আর cn এর ভ্যালু হচ্ছে d/2 cos থিটা। সো আই আন্ডারস্ট্যান্ড যে এটা একটু বড় জিওমেট্রি ছিল আর কি, জিওমেট্রিক্যাল ক্যালকুলেশন। তো আমরা এখন চলো এই ভ্যালুগুলো জাস্ট বসাই দিলে আমাদের ইজিলি হয়ে যাবে, ঠিক আছে? এখন এখানে দেখো আমরা এই যে যে লাইনটা আছে এটাকে যদি একটু লিখি, যে পটেনশিয়াল হবে সি কিউ, এখানে লিখতেছি 1/r2 মাইনাস 1/r1, এবার আমরা ভ্যালুগুলা বসাবো, সি কিউ 1/r2, 1/r2 এর ভ্যালু হচ্ছে r মাইনাস d/2 cos থিটা। তোমাদের বইগুলাতে দেখবা এখানে ডি না ধরে টোটালটা টোয়াইস এল ধরছে, ফলে এখানে টোটালটা টোয়াইস এল ধরছে দেখে এল cos থিটা লিখছে, ঠিক আছে? আমরা তো d/2 ধরতেছি, সমস্যা নেই। মাইনাস 1/r1 এর ভ্যালু হবে হচ্ছে আমাদের r প্লাস d/2 cos থিটা, ঠিক আছে? এখন একটু এলসিএম করি আমরা, সি কিউ এখানে নিচে লিখতে পারি r স্কোয়ার মাইনাস d/2 cos থিটা এর হোল স্কোয়ার। এটা তোমরা বুঝতেছো যে এলসিএম করলে এটা গুণ হবে, এই দুটো যদি মাল্টিপ্লাই হয়, মাল্টিপ্লাই হলে a প্লাস বি আর a মাইনাস বি এর ফর্মুলা খাটবে, a প্লাস বি আর a মাইনাস বি হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে কি থাকবে চলো লিখি, r প্লাস d/2 cos থিটা মাইনাস r প্লাস d/2 cos থিটা, তাই না? মাইনাস 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 প্লাস হয়ে গেছে, ওকে। তাহলে দেখো এখানে আমরা একটু কাটাকাটি করি, উপরে কাটাকাটি করলে আর এবং আর কাটাকাটি যাবে, আর কাটাকাটি গেল, তাহলে উপরে দুইটা d/2 cos থিটা মিলে একটা d cos থিটা হবে সি কিউ, তাহলে উপরে থাকবে শুধু d cos থিটা, কেন বুঝতে পারতেছো, d/2 cos থিটা প্লাস d/2 cos থিটা, তাহলে 2 ইন্টু d/2 cos থিটা, 2 কাটাকাটি d cos থিটা থাকলো। আর এখানে দেখো শুধু r স্কোয়ার লিখবো, কেন r স্কোয়ার লিখবো কেউ বলতে পারবা, কেন শুধু r স্কোয়ার লিখলাম এখানে? d/2 cos থিটা এটা আর লিখবো না, এটারে 0 লিখে দিব, দেখো d/2 cos থিটা এর হোল স্কোয়ার, এটাকে 0 লিখে দিচ্ছি, কেন 0 লিখে দিচ্ছি? এটা অলমোস্ট জিরো, তাই। কারণ ডি এর ভ্যালু ছোট দেখা ডি স্কোয়ার কি হয় মনে আছে, অনেক ছোট হয়ে যায়, আর ডি স্কোয়ার যেহেতু ছোট হয়ে যায়, সো ওটার সাথে তুমি 0-র সাথে যাই গুণ করবা ওটা 0ই লিখতে পারবা। তাহলে দেখো আমাদের অলমোস্ট ডান, আমরা আমাদের এটা একটু কপি করি, একটু মুছে দিই। আচ্ছা তাহলে দেখো এই যে ভি যেটা আসলো, ভি সমান সমান সি কিউ ইন্টু ডি। আচ্ছা cos থিটাকে কি লেখা যাবে? ইয়েস স্যার। স্যার v ইকুয়ালস টু v1 প্লাস v2 না? ভি ইকুয়াল টু v1 প্লাস v2 ছিল, কিন্তু একটা তো প্লাস ছিল একটা মাইনাস ছিল, দেখো এই যে এখানে ছিল না মাইনাস সি কিউ বাই r1, আর এটা ছিল প্লাস সি কিউ বাই r2, কারণ একটা নেগেটিভ চার্জ একটা পজিটিভ চার্জ, একটা নেগেটিভ একটা পজিটিভ দিকে মাইনাস আসছে। আচ্ছা তাহলে এখানে দেখো ডি cos থিটা আর হচ্ছে আর স্কোয়ার থাকলো। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে এই কিউ আর ডি এই দুইটাকে গুণ করলে আমরা পি লিখি, তাই না? কিউ ডি সমান সমান হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্ট, তাহলে দেখো ভি সমান সমান আসতেছে সি ইন্টু পি cos থিটা ডিভাইডেড বাই আর, এখানে স্কোয়ার ছিল আর স্কোয়ার, বা এখন সি এর ভ্যালুটা বসায় দাও 1/4 পাই এপসাইলন নট
পি কস থিটা বাই আর স্কোয়ার। সো এটা হচ্ছে আমাদের একদম ওই যে জেনারেল ফর্মুলা প্রুভড, জেনারেল ফর্মুলা প্রুভড। এটা সুবিধা যেটা ছিল, এখানে ডিরেকশন ছিল না দেখা জিওমেট্রি ইউজ করে খুব ইজিলি আমরা করে ফেলতে পারছি, ঠিক আছে। এবং দেখো সবগুলা কিন্তু কাছাকাছি, ওগুলা ছিল কিউব করে, তাই না? ওগুলাতে ছিল কিউব করে, আর এখানে আসছে হচ্ছে আমাদের স্কোয়ার, ঠিক আছে। এইটা কিন্তু হ্যাজ বিন ওয়ান অফ দা কি বলে ট্রেন্ড, যে পটেনশিয়ালে একটা করে আর কমে যায়। তোমাদের পয়েন্ট চার্জের কথা মনে করো, পয়েন্ট চার্জের ক্ষেত্রে ই এর ফর্মুলা ছিল 1/4 কিউ বাই আর স্কোয়ার, ভি কিন্তু ছিল কিউ বাই আর, আর এখানে হচ্ছে একটা করে পাওয়ার বেশি। ওইখানে ই এর ফর্মুলা হচ্ছে আর কিউব নিচে, আর ভি এর ফর্মুলা হচ্ছে আর স্কোয়ার নিচে, ঠিক আছে। তো আমরা যেটা বেস্ট হয় যে এই পুরো জিনিসটাকে একটা টেবিলে তুলে ফেলি। একটা টেবিলে যদি তুলি, ওই টেবিলে মনে রাখলে তোমার জন্য ইজি হয়ে যাবে, ঠিক আছে। তো সবাইকে এই পর্যন্ত তোলা হয়েছে? তোলা হইলে আমরা পরের অংশে চলে যাই। আমরা যদি টেবিলটা রাখি, আহ স্যার আগের স্লাইডটা জাস্ট একবার একটু শো করতে পারবেন? একটু একটু পরে। ওকে স্যার। ভাই ক্লাস শেষে তো স্লাইডস দিবেন না? হ্যাঁ, স্লাইডস দিয়ে দেবো, সমস্যা নেই। ওকে, সো দেখো এখানে আমরা যেটা করতেছি এটা হচ্ছে প্লেস পজিশন, আর এখানে হচ্ছে ফিল্ড ইন্টেন্সিটি, ইলেকট্রিক ইন্টেন্সিটি, ইন্টেন্সিটি, পজিশন হচ্ছে 1 নাম্বার অন দা অ্যাক্সিস। আমাদের ই এর ফর্মুলা হচ্ছে 1/4πε0, এটা সবচেয়ে বেশি, অ্যাক্সিসে সবচেয়ে বেশি 2p/r³। তারপরে হচ্ছে অন দা বাইসেক্টর, পার বাইসেক্টর ই হচ্ছে 1/4πε0 p/r³, আর একটা হচ্ছে এনিওয়্যার, এনিওয়্যার ই হচ্ছে 1/4πε0 p/r³, 1 + 3 cos স্কোয়ার থিটা। আচ্ছা, কেউ একজন বলো তো এখানে থিটার পরিচয় কি? পি এর ডিরেকশন আর আর এর মাঝের অ্যাঙ্গেল। পি এর ডিরেকশনের সাথে আর এর অ্যাঙ্গেল, ভেরি গুড। আর এখানে হচ্ছে ইলেকট্রিক পটেনশিয়াল, ইলেকট্রিক পটেনশিয়াল এটা হচ্ছে এনিওয়্যার। ভি এর ফর্মুলা হচ্ছে ভি সমান সমান 1/4πε0, এটা হচ্ছে পি কস থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। সো ওই যে যেটা বলছিলাম, এগুলাতে কিউব কিউব আছে, এখানে হচ্ছে স্কোয়ার হয়েছে, একটা আর কমে গেছে। আর তোমরা চাইলে একটা জিনিস টেস্ট করে দেখতে পারো, যে তোমাদের নিশ্চয়ই মনে আছে যে ই সমান সমান হচ্ছে মাইনাস dv/dr। এটা কি দেখাইছিলাম তোমাদের কোনো ক্লাসে? আমার ঠিক মনে নাই এক্স্যাক্টলি। যেমন দেখো, ভি এর ফর্মুলা আমরা দেখছি 1/4πε0। পয়েন্ট চার্জের কথা যদি চিন্তা করো, পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের ক্ষেত্রে ভি ইকুয়াল টু 1/4πε0 q/r ছিল। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো, dv/dr করো, তাহলে কি হয়? 1/4πε0 বাইরে চলে যায়, কিউ ও বাইরে চলে যায়, আর থাকে হচ্ছে ddr অফ 1/r, 1/r। সো ddr অফ 1/r এটা হচ্ছে -1/r² আসে। তাহলে দেখো q/4πε0 এখানে -1/r² আসতেছে, বা dv/dr সমান সমান আসে -1/4πε0 q/r²। এই ভ্যালুটা তো আবার আমাদের জানা আছে, এটা হচ্ছে ই, সো -e। তাহলে dv/dr সমান সমান -e। সো তোমরা যেটা চেক করতে পারো যে ভি কে ডিফারেন্সিয়েশন করলে ই এর ফর্মুলাটা আসলে আসে কিনা, এটাকে ডিফারেন্সিয়েশন করলে উপরের ফর্মুলাটা পাওয়া যায় কিনা, ঠিক আছে? চাইলে চেক করে দেখতে পারো। বাট একটু প্যারা আছে, মানে আর এর রেসপেক্টে করবে, আর কস থিটার মধ্যে আসলে আর আছে, সো এত সহজ না আসলে জিনিসটা, ঠিক আছে? ওকে, বাট একটা জিনিস, ছিল স্যার
স্যার ইন্টেন্সিটি হচ্ছে কিরকম হতে পারে না যে আইসোস্কেলেস ট্রায়াঙ্গেল আসে আর আর এর ভ্যালু গুলো ইকুয়াল হয় না? না, কারণ আর তো অলওয়েজ মিড পয়েন্টে। কোনটা জানি তুমি জিজ্ঞেস করলা, মানে এই যে এগুলাতে আর তো সবসময় মিড পয়েন্টে, মানে মিড পয়েন্ট থেকে ডিস্টেন্স বের করে, ঠিক আছে। আর পারপেন্ডিকুলার বাইসেক্টর হইলেই আইসোসেলেস হইতে হবে, নাহলে হবে না। আচ্ছা, আমরা ছোট্ট একটা টপিক বাকি আছে, আমরা একটু এটা আলোচনা করে শেষ করে দেব। এই টেবিলটা মনে রেখো, ফর প্রবলেমস ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে ডাইপোল, টর্ক অন ডাইপোল মোমেন্ট, টর্ক অন ডাইপোল মোমেন্ট, টর্ক অন ডাইপোল মোমেন্ট। এটা মেইনলি এটা কোথায় ইউজ করে? ইউজড ইন মাইক্রোওয়েভ ওভেন। এটা নিয়ে আমি ছোট্ট একটা ভিডিও লাস্টে দেখাবো তোমাদের। মাইক্রোওয়েভ ওভেন, ইউজড ইন মাইক্রোওয়েভ ওভেন, ঠিক আছে। সো যেটা হয় যে তুমি যদি ধরো একটা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা ডাইপোলকে বসায় দাও, ধরো ইলেকট্রিক ফিল্ডটা হচ্ছে ডান দিকে আছে, এবং তোমার এখানে একটা ডাইপোল আছে, ধরো ডাইপোলটা হচ্ছে উপরের দিকে পজিটিভ চার্জ আর নিচের দিকে নেগেটিভ চার্জ। তাহলে এই যে ডাইপোল, এটার আবার ডাইপোল মোমেন্টটা কোন দিকে আছে দেখো, মোমেন্টটা আছে হচ্ছে উপরের দিকে, ডাইপোল মোমেন্ট, রাইট? এই যে দেখো, নেগেটিভ চার্জ থেকে পজিটিভ চার্জের দিকে। তাহলে এটা হচ্ছে আমাদের নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ। এখন দেখো, ডান সাইডে রয়েছে হচ্ছে আমাদের ইলেকট্রিক ফিল্ড। এখন আমরা তো জানি ইলেকট্রিক ফিল্ড হচ্ছে যে ফোর্স দেয়, সেই ফোর্সের ফর্মুলা হচ্ছে F ইকুয়াল টু কিউ ইন্টু ই। তাহলে আমরা বলতে পারি যে এটা যদি পজিটিভ চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন একই হবে। আর যদি নেগেটিভ চার্জ হয়, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন আর ফোর্সের ডিরেকশন উল্টা দিক হবে। যেমন দেখো, এইটা তো পজিটিভ চার্জ, তাহলে এটা যদি পজিটিভ চার্জ হয়ে থাকে, এই পজিটিভ চার্জের উপরে এই ইলেকট্রিক ফিল্ডটা ইলেকট্রিক ফিল্ডের দিকেই ফোর্স দিবে, এই দিক বরাবর একটা ফোর্স দিবে, এটাকে ইলেকট্রিক ফোর্স বলতে পারি। এই যে দেখো, এফ আর ই এর দিক সেম যদি কিউ পজিটিভ হয়, কারণ এটা প্লাস সাইন থাকবে তখন। আর যদি মাইনাস সাইন থাকে, নেগেটিভ চার্জ হয়, তখন কি উল্টা দিকে ফোর্স হয়, তাই না? আচ্ছা, যেমন এই যে এটা নেগেটিভ চার্জ, তাহলে এই ইলেকট্রিক ফিল্ডটা কোন দিকে ফোর্স দিবে? তার উল্টা দিকে ফোর্স দিবে। তাহলে এইটা হচ্ছে আমাদের ইলেকট্রিক ফোর্স। আর আমরা জানি এদের ডিসটেন্স হচ্ছে ডি। এখন বলো তো, এই দুইটা ফোর্সের তো ম্যাগনিটিউড সমান, বাট অপোজিট ডিরেকশনে আছে। এই দুইটা ফোর্স ম্যাগনিটিউড সমান, অপোজিট ডিরেকশনে আছে, নেট ফোর্স কিন্তু জিরোই লেখা যায়। কিন্তু এটা কি স্থির থাকবে, রেস্টে থাকবে, না কি ঘটনা ঘটবে? কেউ একজন বলো তো একটু। এর উপর কি প্রযুক্ত হবে বলো? টর্ক প্রযুক্ত হবে। যখন দুইটা সমান ইকুয়াল ফোর্স অপোজিট দিকে কাজ করে একটা ডিস্টেন্স, তখন এদের মধ্যে একটা টর্ক তৈরি হয়, তাই না? এই টর্কের জন্য আমি কি বলতে পারি, এই পুরা জিনিসটা দিন শেষে এরকম ঘুরবে, ঘোরার চেষ্টা করবে। তো এই পুরা জিনিসটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো পুরা জিনিসটা ঘুরে যাওয়ার চেষ্টা করবে। এখন কেউ একজন আমাকে একটু বলো তো, এইটা যখন ঘুরা, ধরো এটার মতো হবে, ধরো এই জিনিসটা ঘুরলো। এখন ঘুরলে তুমি কত টর্ক হবে, তুমি চাইলে টর্কটা বের করতে পারো। টর্ক হচ্ছে ফোর্স ইনটু ডিস্টেন্স, ফোর্স ইনটু ডিস্টেন্স। তাহলে এইখানে আমাদের ফোর্সের ভ্যালু হবে হচ্ছে আমাদের, ফোর্স হচ্ছে আমাদের এফ ই, আর ডিস্টেন্স হচ্ছে ডি, আর এফ ই কে লেখা যায় কিউ ই। তোমাদের নিশ্চয়ই মনে আছে, এই যে একটু আগে লিখছে এফ ইকুয়াল টু কিউ ই, তাহলে কিউ ই বসানো যায়। তাহলে দেখো টর্কের যে ভ্যালুটা আসলো, কিউ ডি আর হচ্ছে ই, কিউ ডি কে আবার একসাথে আমরা পি বলতে পারি, তাহলে পিই হয়। এটা হচ্ছে স্কেলার ফর্মে এট দিস ফিগার, মানে অ্যাকর্ডিং টু দিস ফিগার। এটা হচ্ছে ফিগার অনুযায়ী, ঠিক আছে, ফিগার অনুযায়ী। এখন আসো যে কিছুক্ষণের মধ্যেই তো এই জিনিসটা একটু ঘুরে যাবে। এই জিনিসটা যখন একটু ঘুরে যাবে, তখন আমাদের ছবিটা কেমন হবে, তখন আমাদের টর্কটা কেমনে কাজ করবে? তাহলে দেখো, যদি একটু ঘুরে যায়, তাহলে এরকম হবে না জিনিসটা? এইখানে প্লাস চার্জটা থাকবে, এইখানে প্লাস চার্জটা থাকবে, এইখানে মাইনাস চার্জটা থাকবে, একটু বাঁকা হয়ে গেছে। এবং এই ইলেকট্রিক ফিল্ড ওকে ডান দিকে ফোর্স দিবে, ইলেকট্রিক ফোর্স, আবার এই ইলেকট্রিক ফিল্ড এই নেগেটিভ চার্জটাকে উল্টা দিকে ফোর্স দিবে।
এখন আসো, এটা যদিও ডি, কিন্তু আমাকে বলো তো এই যে এদের যে পারপেন্ডিকুলার ডিস্টেন্স, কারণ এইখানে আমরা শুধু ডিস্টেন্স লিখছি, অ্যাকচুয়ালি এটা হবে হচ্ছে পারপেন্ডিকুলার ডিস্টেন্স। সো আমরা যখন বলি টর্ক, টর্ক সমান সমান ফোর্স ইনটু পারপেন্ডিকুলার ডিস্টেন্স নেই, ঠিক আছে? তাহলে এইখানে কিন্তু পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এইটুকু হবে, দেখো এটা যদি আমরা এখানে দেখাই, পারপেন্ডিকুলার ডিস্টেন্স কিন্তু এইটুকু হবে, তাই না? এটা হচ্ছে আমাদের পারপেন্ডিকুলার ডিস্টেন্স, যেটাকে আমরা দেখো কি লিখতে পারি চাইলে। আমরা তো জানি যে এই অ্যাঙ্গেলটা, এই নেগেটিভ চার্জ আর এটা পজিটিভ চার্জ, তাহলে এই বরাবর অ্যাকচুয়ালি হচ্ছে আমাদের ডাইপোল মোমেন্টের ডিরেকশন, এটা হচ্ছে আমাদের পি এর ডিরেকশন। তাহলে পি এর সাথে এটা কি ই না, এদিক বরাবর তো, ডান দিক বরাবর তো ই রয়েছে, পির সাথে এই যে ই এর ডিরেকশনটা রয়েছে, এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে, তাহলে দেখো এটা পি, এটা হচ্ছে ই ভেক্টর আর পি ভেক্টর, এদের মাঝখানে হচ্ছে থিটা অ্যাঙ্গেল। তাহলে দেখো আমরা কি লিখতে পারি কিনা, যে আমার দরকার পারপেন্ডিকুলারটা, তাই না? আমাদের হবে ফোর্স ইনটু পার্প ডিস্টেন্স, ফোর্সের ভ্যালু হবে হচ্ছে কিউই, আর এই যে পারপেন্ডিকুলার ডিস্টেন্সটা, এই ট্রায়াঙ্গেলের যেহেতু এটা পারপেন্ডিকুলার, ট্রায়াঙ্গেলের পারপেন্ডিকুলার আমরা কিভাবে পাইতে পারি? হাইপোটেনাস ইনটু সাইন থিটা, কারণ সাইন অফ থিটা ইকুয়াল টু লেখা যায় হচ্ছে তোমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস, তাহলে এটাকে লেখা যাবে পার্প বাই হাইপোটেনাসটা হচ্ছে ডি, দেখো এই যে পারপেন্ডিকুলার বাই হাইপোটেনাস হচ্ছে ডি, তাহলে পারপেন্ডিকুলারটা হচ্ছে ডি সাইন থিটা। সো ইউ আর ভেরি ক্লোজ। তাহলে এখানে দেখো পারপেন্ডিকুলার ডিস্টেন্সের বদলে আমরা লিখে দিতে পারি হচ্ছে ডি সাইন থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের টর্কের ফর্মুলা। এটা জেনারিক কেস ছিল না, এটা হচ্ছে স্পেশাল কেস, 90 ডিগ্রিতে থাকলে কত হয়, আর এটা কাইন্ড অফ হচ্ছে একটু জেনারিক কেস, ঠিক আছে? এটা জেনারিক কেস। এখন আসো এই জেনারিক কেসের জন্য কিউ আর ডি গুণ করলে আবারও লিখতে পারি পি, এটা আসে হচ্ছে পিই সাইন থিটা। তাহলে দেখো এই যে টর্কের যে ফর্মুলা, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা, এটাকে তুমি চাইলে ভেক্টর ফর্মে লিখতে পারো পি ক্রস ই হিসেবে। কেমনে এটা হইলো? কারণ আমরা জানি এবি সাইন থিটাকে এ ক্রস বি বা বি ক্রস এ লেখা যায়, তাহলে পি সাইন থিটা, পি এবং ই যেহেতু ভেক্টর, তাহলে এই ভেক্টর দুইটা এবং সাইন থিটা আছে, তাহলে এটাকে ক্রস প্রোডাক্ট হিসেবে লেখা যায়, এবং দেখো এটা মিলেও যায়। কেউ একজন বলো তো, এইভাবে যখন ঘুরতে চায় টর্কের ডিরেকশনটা কোন দিকে আমরা রাইট হ্যান্ড রুল অনুযায়ী পাই? কেউ কি বলতে পারবা রাইট হ্যান্ড রুল অনুযায়ী এখানে টর্কের ডিরেকশনটা কোন দিকে আছে? এভাবে ঘুরবে যেহেতু, এভাবে ঘোরাবা, ভিতরের দিকে। পরের ভিতরের দিকে, সামনের ভিতরের দিকে, যে ভিতরের যেদিকে দিকে। ভিতরের দিকে হ্যাঁ, ফ্রেন্ড। ডান হাতকে যদি ওইভাবে ঘুরাই, ঘুরানোটা ভিতরের দিকে থাকে, তাহলে টর্কের ডিরেকশন হচ্ছে ভিতরে। তাহলে আমরা বলতে পারি টর্ক হচ্ছে ভিতরে, টর্কের ডিরেকশনটাকে আমরা ক্রস দিয়ে দেখাইলাম। ঠিক একই ভাবে দেখো পি ক্রস ই যদি করি, এখানে আমরা এই পিটাকে এদিকে নিয়ে আসি, এটা পি ভেক্টর, এই যে সমান ভেক্টর, ইকুয়াল ভেক্টর নিয়ে আসছি এখানে, আর ই ভেক্টর হচ্ছে এইদিকে। তাহলে দেখো আমরা যদি থিটা কোণে ঘুরাই, পি থেকে ই এর দিকে ঘোরাচ্ছি, এটাও ভিতরের দিকে আসতেছে, তাহলে পি ক্রস ই, এটার ডিরেকশনও কিন্তু আমরা ক্রস সাইন দিয়ে দেখাই। ক্রস সাইন দিয়ে কি বোঝায়? বোর্ডের ভিতরের দিকে, আর ডট সাইন দিয়ে বোঝায় বাইরের দিকে। তাহলে আমরা বলতে পারি পি ক্রস ই এর ডিরেকশন এন্ড টর্কের ডিরেকশনটা ম্যাচ করছে, এই জন্য এটাকে টর্ক সমান সমান পি ক্রস ই লিখছি, ই ক্রস পি লিখি নাই, বিকজ পি এর ডিরেকশন, পি ক্রস ই ডিরেকশন আর টর্কের ডিরেকশন মিলে গেছে। সেটা হচ্ছে আমাদের একটা ইলেকট্রিক ফিল্ডে ডাইপোল রাখলে ওর উপর যে টর্ক হবে সেটার ফর্মুলা। থিটার ভ্যালু চেঞ্জ হলে পরে টর্কের ভ্যালুও চেঞ্জ হতে পারে। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমি জাস্ট একটু ছোট্ট করে একটা জিনিস বলতে চাই। এইখানে এইখানে দেখো কিছুক্ষণ পরে কি হবে, ছবিটা যদি আমরা একটু আঁকি, এইটার ঠিক পরের ছবিটা যদি আঁকি, এইটার ঠিক পরের ছবিটা যদি আঁকি, কিছুক্ষণ পরে এই চার্জটা কি আগে দেখছিলাম আমরা হচ্ছে এরকম ছিল, এরকম থেকে এখানে এসে হচ্ছে একটু ঘুরছে। এর পরের ছবিতে আমরা যেটা দেখাইতে চাচ্ছি পুরো 90 ডিগ্রি ঘুরে গেছে। 90 ডিগ্রিতে ঘুরলে দেখো তো এইখানে থাকবে আমাদের হচ্ছে নেগেটিভ চার্জটা, আর এখানে থাকবে হচ্ছে পজিটিভ চার্জটা। এখন 90 ডিগ্রিতে ঘুরে এখানে থাইমা যেতে পারবে না, কেন? এই যে এই জিনিসটা এইভাবে ঘুরলো, ঘুরা তো ওর একটা ইনারশিয়া আছে, ইনারশিয়ার জন্য কিন্তু কিছুটা নিচের দিকে চলে যাবে। ফলে ঠিক এক্স্যাক্টলি এরকম হবে না, যেটা হবে
যে এই নেগেটিভ চার্জ যদি এখানে থাকেও পজিটিভ চার্জটা দেখবে একটু হইলেও নিচে চলে গেছে। তাহলে বিকজ অফ ইনার্শিয়া আমরা বলতে পারি যে নেগেটিভ চার্জটা এদিকে আর একটু পজিটিভ চার্জটা এদিকে থাকে, কারণ এইটা ঘুরে এই যে ই এর দিকে আসলো তখন কিন্তু টর্ক জিরো। কেন টর্ক জিরো আমি একটু বলি, পিই সাইন থিটা ছিল, তো যখন এই ডাইপোলটা এইভাবে চলে আসবে তখন পি এর ডিরেকশন আর ই এর ডিরেকশন সেম হয়ে যাবে, তখন কিন্তু কোনো টর্ক প্রযুক্ত হবে না, তখন কিন্তু আর ফার্দার ঘোরার কথা না। কিন্তু যেহেতু এটা ঘুরে আসছে ওর মধ্যে একটা ইনার্শিয়া আছে, এই জায়গায় সে থেমে যেতে পারবে না, এটা ফার্দার আর একটু রোটেট করবে। তাহলে ফার্দার যখন আরেকটু রোটেট করবে তখন পজিটিভ চার্জটা নিচে চলে গেছে আর নেগেটিভ চার্জটা উপরে রয়ে গেছে। তাহলে এবারও আমাদের ডাইপোল মোমেন্টের ডিরেকশন এইদিকে। এন্ড ফোর্সের কথা চিন্তা করো, ফোর্সের কথা চিন্তা করলে এই নেগেটিভ চার্জকে এদিকে ফোর্স দেওয়া হচ্ছে আর পজিটিভ চার্জকে উল্টা দিকে ফোর্স দেওয়া হচ্ছে। দেখো এতক্ষণ পর্যন্ত আমরা দেখছিলাম এইখানে আমাদের ডিরেকশন অফ দা টর্ক কোন দিকে ছিল, এটা কিন্তু এখনো কিন্তু এইভাবেই ঘুরাইতে চাইতেছে, ঠিক না? এটাকে এইভাবেই রোটেট করতে চাইতেছে। এইবার বলো তো কিভাবে রোটেট করতে চাইতেছে? এটাকে যেমন ক্লকওয়াইজ রোটেট করতে চাইতেছিল, এইবার কি ক্লকওয়াইজ রোটেট করতে চাবে নাকি এই দুটা ফোর্স মিলে অ্যান্টি ক্লকওয়াইজ রোটেট অ্যান্টি করতে চাবে? অ্যান্টি ক্লক ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ। এবং দেখো জিনিসটা যেটা হবে, তুমি যদি ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এটা ডাইপোলটাকে এভাবেই রেখে দাও, এটা এভাবে অসিলেট করতে থাকবে। কেন? একবারও ক্লকওয়াইজ যাচ্ছে কিন্তু যায় যখন ইনার্শিয়ার জন্য আবার বেশি চলে গেছে, তারপরে আবার কি বলতো একটু বেশি যাওয়ার পরে ও আবার অ্যান্টি ক্লকওয়াইজ টর্ক ফিল করবে, ফলে এই জিনিসটা এরকম অসিলেট করতে থাকবে এবং তুমি চাইলে এই অসিলেশনের টাইম পিরিয়ডও বের করতে পারবা। এই ধরনের ম্যাথ আইআইটি মাইআইটির জন্য করতে পারো, বাট আপাতত আমরা অত ডিটেলে যাচ্ছি না। তাহলে একবার ক্লকওয়াইজ, আবার যখন এটা এই হরাইজন্টাল পার্ট ক্রস করে চলে গেছে তখন আবার কি বলতো অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এইভাবে করে এটা কন্টিনিউয়াসলি এরকম মুভ করবে। এখন আসো, কেউ কি আমরা বলতে পারবা বাই দা টাইম ও এরকম হরাইজন্টাল হয়ে গেছিল যখন, বিকজ অফ ইনার্শিয়া ও তো এরপরে নিচে যাবে, তখন যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে উল্টায় দেই, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি উল্টায় দিতাম যখন ও হরাইজন্টাল হয়েছে, ঠিক সেই মুহূর্তে যদি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন উল্টায় দেই তখন কি ঘটনা ঘটবে কেউ বলতে পারবা? তখন কি আর অ্যান্টি ক্লকওয়াইজ ফোর্স কাজ করবে নাকি ক্লকওয়াইজ ফোর্স কাজ করবে বলো তো? ক্লকওয়াইজ টর্ক কাজ করবে। কি হবে বলো তো যদি আমি ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশনটাকে ঘুরাই দেই? যেই মুহূর্তে এই জিনিসটা 90 ডিগ্রি ঘুরে ফেললো, এরকম পারপেন্ডিকুলার ছিল, যেই মুহূর্তে ও 90 ডিগ্রি ঘুরে ফেললো তখন আমি ইলেকট্রিক ফিল্ডটাকে উল্টায় দিছি, তাহলে কি আবার ক্লকওয়াইজ টর্কটাই কন্টিনিউ হবে? তাহলে আমি যদি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ চেঞ্জটা না হইতে দিতে চাই তাহলে কি করতে হবে? ইলেকট্রিক ফিল্ডকে সুইচ করাইতে থাকতে হবে। ইলেকট্রিক ফিল্ড যখনই সুইচ করতে থাকবে তখন তুমি চাইলে এটাকে ক্লকওয়াইজ কন্টিনিউয়াসলি রোটেট করাইতে পারবা। যেই জিনিসটা এখন আমরা ভিডিওতে দেখাবো তোমাদেরকে। এবং এইটাই হচ্ছে মাইক্রোওয়েভ ওভেনের মূলনীতি। মাইক্রোওয়েভ ওভেনে একটা অসিলেটিং ইলেকট্রিক ফিল্ড থাকে। সো তোমরা সবাই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের কথা শুনছো, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মধ্যেই তো অসিলেশন রয়েছে। তোমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে তো পড়ছোই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ তৈরি হয় ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের অসিলেশনের ফলে, ঠিক আছে? সো এই যে অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে তুমি যখন মাইক্রোওয়েভের মধ্যে খাবার রাখো, প্রত্যেকটা খাবারের ভিতরে কিন্তু কিছু না কিছু পানির কণা রয়েছে, সো আর পানির মধ্যেই ডাইপোল রয়েছে। সো যখনই একটা ডাইপোল এরকম ইলেকট্রিক ফিল্ড অসিলেটিং ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থাকবে তখন এর উপর একটা টর্ক কাজ করবে, টর্কের জন্য কন্টিনিউয়াসলি ঘুরতে থাকবে। সো এই যে কন্টিনিউয়াসলি যে ঘুরতেছে ওয়াটার মলিকিউল ঘোরার সময় খাবারের অন্যান্য মলিকিউলের সাথে কলিশন হবে বা গুতাগুতি করবে, তখন একটা হিট জেনারেট হয় ফ্রিকশনের জন্য, ওই হিটটাই খাবারটাকে গরম করতে থাকে। সো এই যে রোটেট যে করবে, রোটেটের সময় ওয়াটার মলিকিউল গুলো মেইনলি রোটেট করতেছে, এর সাথে সাথে অন্যান্য মলিকিউলের ফ্রিকশন হচ্ছে, কলিশন হচ্ছে, এই ফ্রিকশনের জন্য যে হিট জেনারেট হয় এটা দিয়ে খাবার গরম হয়ে যায়। কথা বোঝা গেছে? ভেজাল আছে কথায় কোনো? একটু লাস্টের দিকে মানে একটু ফাস্ট যাওয়া লাগছে। মাইসুম কি বুঝতে পারছো? আমরিন বুঝতে পারছো কি বলছি? আমরা একটু ভিডিও দেখলে আর একটু ক্লিয়ার হবে হয়তো। এই টপিকটা ভাইয়া একটু হার্ড অন্যগুলোর থেকে, এই টর্কেরটা। আচ্ছা, টর্কেরটা মানে এত কঠিন না, তুমি আরেকবার হয়তো রিভিউ করলে দেখবে ইজি থাকবে। আমরা যেমন মানে একদম প্রথমে 90 ডিগ্রিতে থাকলে দেখলাম দুইটা ফোর্স অপোজিটে এটা ঘোরাবে, ঘুরায় 90 ডিগ্রি ঘুরা, 90 ডিগ্রি না অল্প একটু ঘুরছে, অল্প একটু ঘোরার পরেও টর্ক কাজ করতেছে, এটাও কিন্তু স্টিল এইভাবেই কাজ করতেছে টর্কটা। এই টর্কের ভ্যালু হচ্ছে পি সাইন থিটা। এখন এই টর্কের জন্য পুরোটা যখন ফ্ল্যাট হয়ে যাবে, দেখো পুরোটা যখন ফ্ল্যাট হয়ে যাবে, ফ্ল্যাট হয়ে থামে নাই বিকজ অফ ইনার্শিয়া একটু দূরে চলে গেছে। ইনার্শিয়ার জন্য যখন একটু নিচে নেমে গেছে তখন আবার টর্ক উল্টে গেছে। তো একবার ক্লকওয়াইজ একবার অ্যান্টি ক্লকওয়াইজ, এটাকে আমরা অ্যাভয়েড করার জন্য
যখনই এরকম হরাইজন্টাল হয়ে যাবে তখন ইলেকট্রিক ফিল্ডটাকে সুইচ করাই দিছি, তাহলে এটাকে কন্টিনিউয়াসলি আমি ক্লকওয়াইজ মুভ করাতে পারবো। আর ক্লকওয়াইজ যখনই মুভ করবে, জোরে দ্রুত মুভ করবে, তখন খাবারের মলিকিউলের সাথে লাগে লাগে পানির মলিকিউলগুলো হিট জেনারেট করবে, এটা খাবার গরম করবে। চলো এটা দেখবো। এটা দেখার আগে আমি আমার রেকর্ডিংটা অফ করে দিতে চাই। আমি কি রেকর্ডিং অন করছিলাম? আই হোপ হ্যাঁ। রেকর্ডিংটা অফ করে দিতে যাচ্ছি, নাহলে পরবর্তীতে এটা আবার একটা কপিরাইট ইস্যু হয়ে যাবে। ঠিক আছে, রেকর্ডিংটা আমি অফ করতেছি।